হোয়াটস আপ এভরিওয়ান, কি খবর সবার? অনেক দিন পর আজকে দেখা তোমাদের সাথে। ক্লাসটা একটু বেশি তোমার হয়ে গেল। যাও, মেইন ব্যাপার হচ্ছে যে আজকে অন্তরীকরণের এমন একটা পার্ট করব যেটা নাকি হচ্ছে তোমার পুরো অন্তরীকরণকে বেস হিসাবে ধরা হয়। আজকের ক্লাসটা লাস্ট কদিন ধরে আমরা করেছিলাম হচ্ছে লিমিটগুলো ছিল অ্যাকচুয়ালি আজকের ক্লাসে ইউটিলাইজ করার জন্য, বা আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে লিমিটের মেইন ইউজেস। মানে এতদিন ধরে আমরা লিমিটের যা কিছুই শিখে আসলাম, সব কিছুই হচ্ছে গিয়ে আজকের ক্লাসটার জন্য। আজকের ক্লাসটা যেটা আমরা করবো সেটা হচ্ছে যে অন্তরীকরণের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো ইউজ করা হয়। তুমি পুরো আজকে তো মনে হয় চ্যাপ্টার 9.3 যেটা 9C, ওকে। তো তুমি এইটা হচ্ছে 12টা চ্যাপ্টার আছে এই ইসের উপরে, মানে এই অধ্যায় 9 এর মধ্যে 12টা চ্যাপ্টার। আজকে হচ্ছে অনলি 3 নাম্বারটা। তো তুমি 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পুরো এই এতগুলো লেকচার কয়টা হয় গুলো দেখো, কয়টা হয়? পুরো 9টা। এই 9টা চ্যাপ্টারের মধ্যে, এই 9টা অনুশীলনের মধ্যে আজকের বের করা সূত্রগুলো তুমি ইউজ করবা, এবং আজকের যেই তুমি জ্ঞানটা পাবা, আজকের যে নলেজটা পাবা, ওই নলেজগুলো অ্যাপ্লাই করবা, বুঝছো? তো আজকে এই এখন যে ক্লাসটা করাবো এটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। মূল নিয়মে অন্তরীকরণ মানে কি? কোনো সূত্র কিচ্ছু থাকবে না, তোমাকে একটা ফাংশন দিয়ে দিবে, ওটার অন্তরীকরণ করতে হবে। আমি জানি এটা কথাগুলো বুঝতে একটু কষ্ট হয়, এটাকে কেমনে ফিল করা যায় ওই ব্যাপারটা নিয়ে আসছে আর কি আজকের ক্লাসে। যে নর্মালি ম্যাথকে তো আমরা খালি ম্যাথ হিসাবে করে রেখে দেই, তো আমরা আজকে একটু এটা ফিলিংটা দেখবো ভিতরে, যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, ভিজুয়ালাইজ কেমনে করা যায়। বেসিক্যালি যেটা হয় যে এই আজকের যে মূল নিয়মে অন্তরীকরণের যে ক্লাসটা, এটা বেসিক্যালি কোথাও নেই না বা নিতে চাই না। মূল নিয়মে অন্তরীকরণ এটা হচ্ছে গিয়ে তোমার বেশ কিছু সূত্র প্রমাণ থাকে, অ্যান্ড হচ্ছে গিয়ে একটু টাফ, একটু ট্রিকি, ভালোই ট্রিকি। বাট তোমরা অলরেডি হচ্ছে গিয়ে ট্রিকের অর্ধেক শেষ করে আসছো, আর বাকি অর্ধেক আজকে শেষ করে ফেলবা। মানে খুব বেশি কঠিন কিছু নাই, ওকে। অ্যান্ড লেকচারটা সাজানোই হয়েছে এমন করে যে তোমার কঠিন থাকলেও কঠিন লাগবে না আর কি, এমনভাবেই সাজানো বা অ্যারেঞ্জমেন্ট করা আর কি। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করে ফেলি, আর কথা বাড়াবো না, দেরি করবো না। কোথায় কি রে আমার লাইফ কই? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার? খুব মনোযোগ দিয়ে শুনিও। আচ্ছা, মূল নিয়মে অন্তরীকরণটা হচ্ছে গিয়ে হ্যাঁ, আজকে একজন জিজ্ঞেস করেছে আজকে আমি ম্যাথের ফিজিক্স পড়াবো। এটা বেসিক্যালি হ্যাঁ বলেছিলাম যে নর্মালি আমরা ফিজিক্স পড়ার সময় ফিজিক্সকে আরো নিখুঁত করার জন্য প্রচুর ম্যাথ করি। ফিজিক্সটা হচ্ছে কনসেপচুয়াল একটা জিনিস, ফিজিক্স যেটা ওটা হচ্ছে কনসেপচুয়াল একটা জিনিস, আর ম্যাথ হচ্ছে গিয়ে নিখুঁত একটা জিনিস, মানে প্রবলেম সলভিং একটা জিনিস পার্টে। তো ফিজিক্স এর মধ্যে আমরা নর্মালি ম্যাথ করি। আজকে হচ্ছে ম্যাথ করার সময় একটু উপরে ফিজিক্স করবো। বেসিক্যালি এটা দেখলেই বুঝবো আর কি হচ্ছেটা কি। ওটা হচ্ছে কি অ্যাকচুয়াল কনসেপ্টটা বোঝানোর জন্য, যে কেন আমরা এই কাজগুলো করবো, অন্তরীকরণটা কেন করবো, এটা প্রত্যেক পদে আমরা ফিজিক্স ইউজ করে দেখবো যে কেন আমি এখানে এই অন্তরীকরণটা করছি, বা এটা করার মেইন উদ্দেশ্যটা কি, তুমি রিয়েল লাইফ এটাকে কেমনে ইউজ করতে পারো, অ্যাপ্লাই করতে পারো, ওগুলোই আর কি আজকে আমরা দেখবো। তো দিল থামকে ব্যাঠিয়ে আমরা শুরু করে ফেলি। আচ্ছা, আজকের পড়াটা আসলেই কঠিন। ফিজিক্স এতটা কঠিন না যতটা তোমার কাছে আজকে লাগবে, কারণ আজকের পড়াটা একটু কঠিন, একটুখানি কঠিনই, বাট আমি চেষ্টা করছি যাতে করে যতটা সহজ করা যায় আর কি, ঠিক আছে? আর তোমরা বেসিক্যালি ফিজিক্সের মধ্যে যে ডিফারেন্সিয়েশন হালকা পাতলা করে আসো তোমার গতিবিদ্যা চ্যাপ্টারে। আচ্ছা, মোটামুটি আমার ফুল রেডি, আমরা এখন স্টার্ট করে ফেলবো, সময় নষ্ট একদমই করবো না, ওকে। তো শুরু করি। আমরা বেসিক্যালি করবো ডিফারেন্সিয়েশন, একদম শুরু করব। এতদিন ডিফারেন্সিয়েশন আসলে করছিলাম না, দিন করছিলাম লিমিট, ওইটা পুরো একটা ডিফারেন্ট সেকশন ছিল। লিমিট হচ্ছে কি ডিফারেন্সিয়েশন করার জন্য ইউজ করা হয়, বা ডিফারেন্সিয়েশনের ক্যালকুলেশন গুলাকে, বা আজকের যে মূল নিয়মে অন্তরীকরণ শিখবো, এই মূল নিয়মে অন্তরীকরণের মধ্যেই ওই লিমিট ইউজ করে কাজ করতে হয়। ওই জন্য এতদিন ধরে লিমিট করে আসলাম। আজকে মেইন ডিফারেন্সিয়েশন শুরু হবে। তাহলে কি বললাম, ডিফারেন্সিয়েশন। আজকে হচ্ছে কি আমরা ম্যাথ কম পড়বো, একটু কনসেপ্ট বেশি দেখবো, থিওরিটিক্যাল ক্লাস বলা যায় আজকে। এটা হালকা পাতলা বোরিং যদি তোমার কাছে মনে হয়, এটা হচ্ছে গিয়ে পুরোপুরি ওইরকম অঙ্ক না যে ওইরকম একটু লাগবে, বাট হচ্ছে তুমি প্রথম 10 মিনিটের মধ্যে একটু আমার সাথে থাকতে হবে, বা 5 মিনিট থাকলেও চলবে। দেখো ভালো লাগছে, মানে তুমি ম্যাথের অ্যাকচুয়াল ফিলটা পাবা, আসলে কই অ্যাপ্লাই করছি জিনিসগুলো বা কাজগুলো কোথায় করবো। তো ডিফারেন্সিয়েশনে আসি। ডিফারেন্সিয়েশন এই কাজটার মানে হচ্ছে খুবই সহজ বাংলায় বলতে গেলে হার নির্ণয় করা। হার মানে গলার হার না, অবভিয়াসলি। তুমি যে পড়ে আসতে একক সময় বেগের পরিবর্তনের হার, সরণের হার, ওই যে হার নির্ণয় করা, ওকে, হার নির্ণয় করা, এটাই মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। এক কথায় বলতে গেলে ডিফারেন্সিয়েশন মানে কি তাহলে? হার নির্ণয় করা। কি বললাম? হার নির্ণয় করা। দেখা যাচ্ছে, দেখি তো।
এটা হচ্ছে লেকচার নাম্বার 5, ক্যাপশনে দেওয়া আছে, একজন জিজ্ঞেস করেছিল এটা কত নাম্বার লেকচার, ক্যাপশনে দেওয়া আছে এটা লেকচার নাম্বার 5। ওকে, তো আমরা স্টার্ট করে ফেলি। ডিফারেন্সিয়েশন, সরি দাঁড়াও, এখানে বারবার অনেক কি হচ্ছে। তাহলে ডিফারেন্সিয়েশনের মেইন মানেটা হচ্ছে হার নির্ণয় করা। হার, এই ওয়ার্ডটার মানেটা কি, যে কত কম সময়ে কাজটা হচ্ছে, কত তাড়াতাড়ি কাজটা হচ্ছে, এটা মানে হচ্ছে হার। হার মানে হচ্ছে যে কত দ্রুত হচ্ছে, কম সময়ে বেশি কাজ, এটাকে বলা হয় হার। যত কম সময় হার তত বেশি, যত বেশি কাজ হার তত বেশি। ওকে, কত কম সময় কত বেশি কাজ হচ্ছে, এটা হচ্ছে হার। এটাকে যদি আরেকটু গুছাই, আরেকটু যদি চিন্তা করি, তাহলে কি হয় দেখো, মানে হচ্ছে কি এই হারটাকে একটু আরেকবার ভালো করে বলি। এক চলকের সাপেক্ষে, ভাই এরকম একটা সংজ্ঞা তো প্রয়োজনই পড়ে আসছি, ইয়েস তুমি পড়ে আসছো হচ্ছে ত্বরণের সংজ্ঞা, এরকম ত্বরণ বেগ এগুলোর ক্ষেত্রে তুমি পড়ে আসছো সংজ্ঞা টঙ্গা। ত্বরণের ক্ষেত্রে কি সংজ্ঞা পড়েছিলাম, ত্বরণের ক্ষেত্রে পড়েছিলাম তুমি যে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার বা বেগের বৃদ্ধির হারকে ত্বরণ বলে, পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এটা তো তুমি শিখে আসছিলা তাই না? ত্বরণ আর ডিফারেন্সিয়েশন এই ব্যাপারগুলো একই রকম, যে হার কত দ্রুত কাজটা হচ্ছে, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। দেখো এক চলকের সাপেক্ষে আরেক চলকের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, মানে সময় একটা চলক, বেগ হচ্ছে আরেকটা চলক, সেই ক্ষেত্রে ওই যে হারটা ওটাকে বলা হয় ত্বরণ। তুমি এটা কি কি সূত্র দুটো শিখে আসছো, তুমি আগে শিখে আসছো এরকম যে, আমি জানি এটা আমি একদম বেসিক থেকে পড়াচ্ছি না, ত্বরণ তুমি ছোটবেলার থেকে 9 10 পড়ে আসছো অলরেডি। দেখো A = V/T পড়ে আসছো না? এই সব ক্ষেত্রে ভি বলতে কি বোঝায়, বেগের পরিবর্তন, বা পরিবর্তনকে আমরা লিখতে পারি ডেল ইউজ করে, ডেল ভি। আর সময়ে এই টি হচ্ছে সময়ের পার্থক্য, মানে যখন থেকে তুমি হিসাব করা শুরু করবা এরপর থেকে যখন তোমার হিসাব শেষ হবে ওই সময় দুইটার পার্থক্য। সময় কিন্তু অলওয়েজ ওয়ান ডাইমেনশনাল, মানে আমরা ইউজ করি, বাট অ্যাকচুয়ালি সময় হচ্ছে কি 4 ডাইমেনশনাল। আমরা 4 ডাইমেনশনাল ফিল করতে পারি না, আমরা হচ্ছে 3 ডাইমেনশনাল প্রাণী। সেই ক্ষেত্রে আমরা 4 ডাইমেনশনাল সময়কে 1 ডাইমেনশনাল বানাই নিই। এখন সময় তো 4 ডাইমেনশনাল বা চতুর্মাত্রিক। এখন আমরা এটাকে কেমনে একমাত্রিক বানাবো, আমরা তখন যেটা করি, আমরা সময়ের পার্থক্য হিসাব করি। তুমি যে 1 মিনিট বলো, 2 মিনিট বলো, 1 ঘন্টা বলো, 2 ঘন্টা বলো, এগুলো সবকিছু হচ্ছে সময়ের পার্থক্য। ওকে, সময়ের পার্থক্যকে আমরা 1 ডাইমেনশনাল আকারে চিন্তা করতে পারি, বাট 4 ডাইমেনশনাল আমরা ফিলই করতে পারি না। যাই হোক, ওগুলো নিয়ে খুব একটা কথাবার্তা আমরা বলবো না। তাহলে এই ভি হচ্ছে কি অ্যাকচুয়ালি বেগের পরিবর্তন, মানে ডেল ভি। টি হচ্ছে কি সময়ের সাপেক্ষে বা সময়ের পার্থক্য আর কি, ডেল টি। তাহলে কি বললাম, এই যে ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে কি বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন, এটাই তো আমার ত্বরণ। এখন আমি রিয়েল লাইফে এগুলো অ্যাপ্লাই করে করে দেখবো একটা একটা করে, যে আমি অন্তরীকরণকে কিভাবে ইউজ করতে পারি এই জায়গাতে, অন্তরীকরণকে আমি এই জায়গাতে কিভাবে ইউজ করতে পারি। মনে করো একটা কোয়েশ্চেন দেই তোমাকে, মনে করো তোমাকে একটা কোয়েশ্চেন আমি দেই, কোয়েশ্চেন ভালো জিনিস দিব। দেখো খুব মনোযোগ দিয়ে শুনিও কথা, মজা হবে, এখন হচ্ছে আসলে ফিরে আসবে। এই মনে করো একটা গ্রাফ দেওয়া, এটা হচ্ছে টি, এটা হচ্ছে ভি। এখন তোমাকে বলা হলো যে এই গ্রাফটার মধ্যে বেগ আর সরণ, বেগ আর সময়, ওকে, এটা একটা গ্রাফ আঁকতে হবে। কিরকম, মনে করো তুমি কোন একটা, আমাদের ছোটবেলায় তো এরকম অনেক সময় হতো, যখন আমরা একদম ছোট ছিলাম আর কি, এরকম করে করে গাড়ি খেলতাম, বা মনে মনে কল্পনায় গাড়ি খেলতাম, থাকে সব ছেলেমেয়েরা, এই সব ছেলেরা বিশেষ করে এরকম হয় আর কি অনেক ক্ষেত্রে। আচ্ছা, গাড়ির প্রতি একটা এক্সট্রা ফ্যাসিনেশন থাকে। যাই হোক, তো ব্যাপার যেটা আর কি, আমরা সবসময় মানে এরকম ধরো গ্রামে যাচ্ছি গাড়িতে, বা এরকম দেখতাম যে 100-তে আসলো কিনা স্পিড, বা স্পিডটা সবসময় চেক করতাম, এমনিই দেখতাম, ছোট যখন ছিলাম এগুলো সবাই করে। তো মনে করো তুমি হচ্ছে গিয়ে প্রত্যেক মিনিটে 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 বেগটা দেখছো এবং নোট করছো। তুমি এই যে নোটটাকে বেগের প্রতিটা মিনিট টাইমের মধ্যে বেগের যেই নোটটা, তুমি চাইলে একটা গ্রাফের মধ্যে কনভার্ট করতে পারো ইচ্ছা করলেই, যাতে আমি গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করব, এটা করা যায়, খুব ইজিলি করা যায়। আচ্ছা, এখন যদি আমি তোমাকে বলি যে এইটা হচ্ছে আমার বেগ ভার্সেস সময়ের গ্রাফ, এই যে কালো রঙের দাগটা আমার বেগ ভার্সেস সময়ের গ্রাফ। এখন তুমি এই গ্রাফটা দেখে আমাকে বলো ত্বরণ কত হবে। তুমি সিম্পলি কি করবা, একদম যদি খুব সোজা বাংলায় বলি, তোমাকে একটা গ্রাফ দেওয়া, V/T এর একটা গ্রাফ, তোমাকে বললাম তোমাকে ত্বরণ নির্ণয় করতে হবে। নর্মালি মানুষজন যেটা করে, তুমি 9 10 এর ফিজিক্সে শিখে আসছো, যে কোনো দুইটা বিন্দু তুমি পিক করবা,
এরপরে ওই দুই বিন্দুতে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করতে হয়। একদম বেসিক ফিজিক্সে ছিল, কিন্তু এটা ত্বরণের চাপ পরে এটাই ছিল, একটা সমকোণী ত্রিভুজ ই করতে হয়। এরপরে আমরা বলি যে যেহেতু এই অক্ষ বরাবরটি, তাহলে এই জায়গাটাকে বলা যায় সময়ের পার্থক্য। এখানে একটা টি, এখানে একটা টি, মানে এইখানে একটা এখানে একটা সময়ের পার্থক্য, এটা ডেল টি। আবার এই অক্ষ বরাবর যেহেতু ভি, এইটুকু হচ্ছে গিয়ে ডেল ভি। কিসের মধ্যে? এই বিন্দু আর এই বিন্দুর মাঝামাঝিতে বেগের পার্থক্য হচ্ছে এইটুকু, সময়ের পার্থক্য হচ্ছে এইটুকু। এটা তো তুমি বুঝো খুব ভালো করে। ওকে, এখন তোমাকে বলা হলো ত্বরণ বের করো। তুমি কি করবা? যে কোনো দুই বিন্দু নিবা, সমকোণী ত্রিভুজ তুমি বানাও, অলরেডি বানিয়েছো। এরপর আমরা যেটা করি যে বলি যে a ইকুয়াল টু ডেল ভি বাই ডেল টি, তাই তো? এটাই তো বলতা তুমি, ডেল ভি বাই ডেল টি। তুমি এখান থেকে ভ্যালুগুলো নিয়ে ফেলো, নেওয়ার পরে বলো যে আচ্ছা এটা আসলে কি নির্ণয় করলাম? এটা আসলে এই সরলরেখাটার ঢাল নির্ণয় করলাম। কেমনে? ওই যে y2 - y1 বাই x2 - x1, ওই ফরম্যাটে। তুমি এমনিতে নির্ণয় করো জিনিসটা, এমনি নির্ণয় করো না। তাইলে আমাদেরকে যদি v বাই t এর একটা গ্রাফ দিয়ে দেয়, আমরা ঢাল নির্ণয় করি নরমালি কিভাবে? আমরা যেটা করি খুবই সিম্পলি, ওই যে গ্রাফের সরলরেখাটা আছে ওইটার ঢালটাই হয় এই যে v আর t এর ত্বরণ, বা এই গ্রাফের ত্বরণ। আমি একটু আরেকবার গুছায় বলি, তোমাকে যদি v আর t, v বাই t এর গ্রাফ দিয়ে দেয়, তোমাকে বললো ত্বরণ নির্ণয় করতে, তখন তুমি কি করো? ডেল v বাই ডেল t তুমি বের করবা থিওরিটিক্যালি। বাট আমরা যেটা করি প্র্যাকটিক্যালি, আমরা হচ্ছে কি এই রেখাটার ঢাল বের করে ফেলি এবং ওই ঢালটাই থাকে ত্বরণ। সিম্পল হিসাব। ওই যে y বাই x, y2 - y1 বাই x2 - x1, এই যে y দুইটার পার্থক্য, x দুইটার পার্থক্য। সিম্পল, এটা খুব বেশি কিছু না। এখন কথা হচ্ছে যে ভাইয়া এইটা তো বুঝলাম ত্বরণ এমনি নির্ণয় করা যায় ঢাল ইউজ করে করে। এখন মনে করো একটা কাহিনী হইলো কি, সেম জিনিস খুব মনোযোগ দিয়ে শুনি, এখন আসল টুইস্টটা আসবে। সেম জিনিস, এই আমার টি, এই আমার ভি। যেটা হলো যে গাড়িটা যাচ্ছিল নরমালি এমনি যাচ্ছে, হঠাৎ করে রাস্তার মাঝখানে একটু ভাঙাচুরা। ওকে, এখন তাহলে কি হবে? তাহলে কি ব্রেকটা উঠানামা করবে না? যে নিচে খাদের দিকে গেলে একটু ব্রেকটা বেড়ে যায়, উঠার সময় একটু ব্রেকটা স্লো হয়ে যাবে, মানে একটু এরকম করতে গেলে তুমি ব্রেকটা উঠানামা করবে। ওকে, এরকম স্মুথলি যাবে না। মনে করো হচ্ছে কি ব্রেকটা এইভাবে যাচ্ছে, এমনি যাচ্ছে। এখন তোমাকে বললাম যে তুমি এবার ত্বরণটা নির্ণয় করো। তুমি যদি আগের পদ্ধতিটা করো তাহলে দেখো কি হবে। মনে করো তুমি হচ্ছে কি এই বিন্দুটা নিলা, এই বিন্দুটা নিলা, নেওয়ার পরে তুমি হচ্ছে কি এমনি আগের মতো করলা। এটা হচ্ছে ডেল ভি, এটা হচ্ছে ডেল টি। এখন বললা তাহলে আমার ত্বরণটা কত আসে? ত্বরণটা এর মান আসে ওই ডেল ভি বাই ডেল টি। দুই জিনিস, দুই ক্ষেত্রে কিন্তু তুমি ত্বরণটা সেমই পাবা, কারণ কি ওই সেম আমরা নিলাম। বাট তুমি একটু খেয়াল করে দেখো, এইটার আর এইটার গ্রাফ কি এক? এইটার চেহারা এটার চেহারাটা কি এক? এই ব্ল্যাক কালারের গ্রাফটা কি এক না? এইখানে যেমনি স্মুথলি আগাচ্ছে, এইখানে ওইভাবে স্মুথলি আগায় নেই। এইখানে বেগের পরিবর্তন ভিন্ন রকমের, সেই ক্ষেত্রে ত্বরণটাও ভিন্ন আসবে। কারণ ত্বরণ মানে হচ্ছে কি বেগের পরিবর্তনের হার। এইখানে বেগের পরিবর্তন ছিল একভাবে, এইখানে ছিল আরেকভাবে। তাইলে এই জিনিসটা কেন সেম আসলো? এই দুইটা জিনিস কেন সেম আসলো? কারণ তুমি এমন কিছু বিন্দু চুজ করেছো যেই সব বিন্দুতে জিনিসটা একই ছিল, মাঝখানের জায়গা তুমি বাদ দিয়ে গেছো, মাঝখানের জায়গা বাদ দিয়ে গেছো। এই কথাগুলো বোঝা যাচ্ছে কিনা আগে বলো, এটা বুঝতে পারছো কিনা? যে সেসব কথা বাদ দাও, একটু বুঝছো। এরপর আমরা বললাম কি মাঝখান দিয়ে গাড়িটা একটা ভাঙাচোরা রাস্তায় চলছিল, তাহলে কি ব্রেকটা একটু উঠানামা করবে। এখন তোমাকে বললাম তুমি এবার ত্বরণ নির্ণয় করো। তুমি করলা কি? ভাঙাচোরার আগে একটা রিডিং নিলা, ভি আর টি বের করলা, আর ভাঙাচোরা শেষ হওয়ার পরে আবার আরেকটা রিডিং নিলা। মানে দেখে মনে হচ্ছে যে কোনো ভাঙাচোরা ছিলই না, কারণ তুমি তখন ওখানে রিডিং নাও নাই, তুমি তখন স্পিডোমিটার চেক করো নাই, ওগুলো লিখো নাই। তো ওইসব কারণে তোমার যেটা হচ্ছে যে এই মাঝখানের জিনিসটা আমরা ধরতে পারি নাই, আমরা এই বিন্দু আর এই বিন্দু নিয়ে কাজ করেছি। ওকে, তাহলে প্রবলেমটা কি অ্যারাইজ হলো? প্রবলেমটা যেটা অ্যারাইজ হলো যে আগে আর পরে আমার সেম ত্বরণ পাচ্ছি, অথচ আগে ছিল স্মুথ, এখন হচ্ছে এলোমেলো। তাইলে তুমি আমাকে বলো যে আমি যদি এই ভিতরের এলোমেলো রিডিং গুলো নিতে চাই ত্বরণের ক্ষেত্রে, তাহলে কি করতে হবে? এই বিন্দুটা এইখানে মানে একটু স্মুথ জায়গায় চুজ না করে আর একটু আগে চুজ করা লাগবে না? এটাকে আমি জানি একটু বুঝতে কষ্ট হতে পারে, এটা একদম সিম্পল এক্সপ্রেশন দিয়ে বোঝাই তোমাকে। মনে করো যে একটা বাসার দারোয়ান, সে হচ্ছে গিয়ে ওয়াচম্যান, সে হচ্ছে গিয়ে দেখছে গেটের দিকে তাকায় আছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, সে অনেকক্ষণ ধরে গেটের দিকে তাকায় আছে, কোনো প্রবলেম নাই। সব লজ্জা, কোনো চোর টোর তো ঢুকে না, কোনো তো প্রবলেম নাই, আমি একটু চা খেয়ে আসি। এখন সে চা খাইতে চলে গেছে, সে চা খাইতে চলে গেল। এখন বাসায় কিন্তু গেটের মধ্যে কেউ নাই। এর মধ্যে মনে করো সে চা খাইতে চলে গেছে, 10 মিনিট পরে আসবে, এরকম একটা অবস্থা।
সে আসার আগে একজন চোর ঢুকেছে, চুরি টুরি করে বের হয়ে গেছে। ওকে, গেটটা ওইভাবে সুন্দর মতো চাপায় দিয়ে রেখে, কোনো সিসি ক্যামেরা নেই। এখন দারোয়ানটা যখন পরে আসবে সে তো দেখবে সবকিছু অ্যাজ ইট ইজ নর্মাল। ওকে, কারণ সে হচ্ছে গিয়ে যখন গেল তখনও কেউ ছিল না, যখন সে আসলো তখনও কেউ ছিল না। এর মধ্যে যে কাহিনী হয়ে গেল, বাসার থেকে যে চুরি টুরি সব হয়ে গেল, এগুলো কিন্তু সে জানেও না, দেখেও নেই। সে বলবে সবকিছু তো নর্মাল আছে। এখন যদি ওই চোরটাকে ধরতে হইতো তাহলে কি করতে হবে? হয়তোবা সে চা খাওয়ার মাঝখানে একবার এসে উকি দিতে হবে, বা চা খাবে এমন একটা ওয়েতে যে বারবার সে উকি দিতে পারবে বা বারবার দেখতে পারবে। মানে তাকে বারবার ওই জায়গাটার দিকে একটু ফোকাস করতে হবে, একটু পরে পরে। ওকে, সে মনে করে 10 মিনিট ধরে চা খাইলো। এখন সে যদি 10 মিনিট পরে না এসে বাসার মধ্যে 5 মিনিট মধ্যেই চলে আসতো, তাহলে চোরটাকে ধরার সম্ভাবনা আরো বেশি ছিল। যদি আরো আগে চলে আসতো আরো বেশি ছিল। মানে তুমি যতক্ষণ পর পর তুমি তাকাবা অত তোমার সেফটি বেশি ক্রিয়েট হয়, অতটা জিনিস ভালো হয়। একটু বুঝায় বলি যে ওয়াচম্যানটা ওই চোরের জন্য বা ওই বাসার গেটটা যতক্ষণ পর পর তাকায় তাকায় দেখবে, অতটা মানে যত কম সময় পর পর দেখবে ততটা বেটার হয়। ওকে, সিম্পল হিসাব। তো কথা হচ্ছে এই জায়গাটা এরকম, তুমি এখানে রিডিং নিচ্ছ, এখানে রিডিং নিচ্ছ, তুমিও তোমার কাছে তাহলে মাঝখানের জায়গাটা স্মুথ লাগবে, মনে হবে যে কোনো প্রবলেম নাই। বাট মাঝখানে যে ঘটনা হয়ে গেছে তুমি দেখো নাই, তাহলে এটাকে বেটার কেমনে করা যায়? তুমি এতক্ষণ সময় ব্যয় না করে তুমি মাঝখানে চলে আসো। মানে মানে হচ্ছে কি, তুমি সেম গ্রাফটাকে যদি ধরো আমি প্লট করলাম, এখন মনে করো এই 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 হ্যাঁ, তুমি প্রথম রিডিংটা নিলে এইখানে বুঝলাম, দ্বিতীয় রিডিংটা এইখানে না নিয়ে তুমি মাঝখানে এই জায়গায় নাও, তাহলে তুমি বেটার একটা জিনিস পাইলা যে আচ্ছা একটু এব্রো থেব্রো হচ্ছে, মানে একটু চেঞ্জ আসে, তোমার এটা আরেকটু অ্যাকুরেট হয়। দেখো তোমার যদি সময়টা কমায় দাও জিনিসটা আরেকটু অ্যাকুরেট আসে, তোমার যদি এই ডেল টি এর পরিমাণটা কমায় দাও জিনিসটা আরো অ্যাকুরেট আসে। তাহলে কি হইলো, তুমি যদি অ্যাকুরেট কোনো অ্যাকুরেট একটা এ পেতে চাও, সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, নরমাল ডেল ভি বাই ডেল টি ঠিক আছে, বাট তোমার সময় পার্থক্যটা একটু কম করতে হবে, একটু পর পরে নজর দিতে হবে যে ঠিক আছে কিনা সবকিছু, বেগ কি চেঞ্জ হচ্ছে নাকি, চেঞ্জ হলে তাড়াতাড়ি করে রিডিং নিয়ে ফেলতে হবে। ব্যাপারটা ওরকম, জাস্ট লাইক ওয়াচম্যান, যে সে একটু পর পর যদি নজর দেয় গেটের দিকে তাহলে কিন্তু চোর ঢুকতে পারবে না। ব্যাপারটা এরকম, একটু পর পর নজর দিতে হবে, কম সময় পর পর, টাইমটা অনেক কম আসতে হবে, ডেল টিটা অনেক কম হতে হবে। ওকে, তাহলে অ্যাকুরেসি কেমনে বাড়াবো, ডেল টিটা কমায় দিলে অ্যাকুরেট হবে। কেন, ডেল টি যত বাড়াবো মাঝখানে জিনিসগুলো বাদ চলে যায়। আমি ডেল টি কমায় দিলাম, এখন আমি দেখতে পাচ্ছি যে পিক একটা বিন্দু আসলে ছিল এখানে, এখন উপরে চলে আসলো, বা জিনিসটা ভালো হইলো, আরো অ্যাকুরেট। তাহলে দেখো আমি ডেল টি এর মান যত কমাবো এর মান তত বেশি অ্যাকুরেট। এখন আমি যদি বলি যে না, আমি শুধু অ্যাকুরেট পাইলে হবে না, আমাকে মোস্ট অ্যাকুরেট একটা ভ্যালু পাইতে হবে, আমাকে ত্বরণের একদম খুবই অ্যাকুরেট একটা ভ্যালু পাইতে হবে। তাহলে কেমনে কি, আমি যেটা করব যে মোস্ট অ্যাকুরেট এ পাওয়ার জন্য, মোস্ট অ্যাকুরেট এ পাওয়ার জন্য আমি যেটা করব, আমি হচ্ছে ডেল টি এর পরিমাণটা খুবই কমায় দিব। কতটুকু কমাবো, একদম শূন্যের কোঠায়, মানে প্রত্যেক মিলি সেকেন্ডে বাসম্যান খালি দেখবে যে কেউ ঢুকলো কিনা, তাইলে কি হয়, মাঝখান দিয়ে কেউ চলে যেতে পারবে না, বা কেউ মানে খেয়াল হয় নাই এমন কিছু থাকবে না, সিম্পল কথা। তো আমি করবো কি, ডেল টি এর পরিমাণটাকে খুবই কমায় দিব। খুবই কত কমাবো, আমি যেটা করব ডেল টি এর পরিমাণটাকে 10:0 করে ফেলবো। 10:0 করে আমি ডেল ভি বাই ডেল টি নির্ণয় করবো। কথা হচ্ছে ভাই, আপনি যদি ডেল টি এর পরিমাণটা 10:0 করেন, নিচে তো একটা জিরো চলে আসবে, অসংখ্যায়িত হয়ে যাবে, তাহলে কি হিসাবটা ঠিক হবে? আচ্ছা, যদি আমি ডেল টি 10:0 করে দেই, নিচে যেহেতু অসংখ্যায়িত চলে আসে বা নির্দিষ্ট কোনো ভ্যালু আসে না, ভ্যালু না আসলে আমরা তখন কি করি, ওইটার লিমিটটা বের করি না। সেই ক্ষেত্রে যখন নাকি আমি ডেল টি 10:0 করবো, এই পুরোটার যেহেতু অসংখ্যায়িত ভ্যালু আসে, আমরা সেইটাকে তোমার ট্যাকেল দেওয়ার জন্য ওটার লিমিটটা বের করব। তাহলে কি বললাম দেখো, বুঝো কিনা, মোস্ট অ্যাকুরেট ত্বরণ পাওয়ার জন্য আমার ডেল টি এর ভ্যালুটা 10:0 করতে হবে, এবং ডিফারেন্সিয়েশন বলতে এটাকেই বোঝায় যে হার নির্ণয় করা ইন দ্য মোস্ট অ্যাকুরেট ওয়ে। এটা লিখো, এবার এই জায়গায় লিখো, ইন দ্য মোস্ট অ্যাকুরেট ওয়ে। এতদিন আমরা যে ত্বরণগুলো নির্ণয় করে আসছিলাম সেগুলো ছিল হচ্ছে গিয়ে গড় পরতা ত্বরণ, মানে খুব একটা অ্যাকুরেট ছিল না। আমরা তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ যেটা করি, মানে খুবই অ্যাকুরেট, যখনকারটা তখন কোনো টাইম মিস যাবে না, কোনো সময় মিস যাবে না, কিচ্ছু মিস যাবে না, ওইটাকে বলা হয় হচ্ছে কি একদম অ্যাকুরেট। ওই অ্যাকুরেটটার ক্ষেত্রে তুমি দেখবা ডেল টি অলওয়েজ 10:0 দেওয়া ছিল কিন্তু ফিজিক্স বইয়ে। আমি ওইটা খুব বেশি ডিটেইলে যাচ্ছি না, কেন, অলরেডি হচ্ছে কি তোমরা গতিবিদ্যা এগুলো পড়ে টরে আসছো,
খুব বেশি ওখানে তোমাদের প্রবলেম নাই আমি যতটুকু জানি। তাৎক্ষণিক জিনিস পাওয়ার জন্য আমি del t টেন্ডস টু 0 করি, del t টেন্ডস টু 0 করি কেন? তাৎক্ষণিক জিনিস পাওয়ার জন্য, আরো অ্যাকুরেসি বাড়ানোর জন্য, মোস্ট অ্যাকুরেট জিনিস পাওয়ার জন্য। তাইলে ওই যখন del t টেন্ডস টু 0 হয় তখন লিমিট আনা লাগে, এবং এই যে জিনিসটা এইটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন অফ v উইথ রেসপেক্ট টু t। t এর সাপেক্ষে v এর ডিফারেন্সিয়েশন করা, ডিফারেন্সিয়েট করা। দেখো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, আমি যখন মোস্ট অ্যাকুরেট পাইতে যাব তখন আমাকে নরমাল পরিবর্তন আনলে চলবে না। ওই যে হারটা বা ওই যে ঢালটা, এটা কি একটা ঢাল ছিল না? এই যে ঢালটা, এই ঢালটাকে বলা হবে ডিফারেন্সিয়েট, মানে অন্তরজ বলা হয়। মেইন কথা হচ্ছে অন্তরজ বলা হয়। ওকে, তাহলে কি বললাম? আমি অন্তরীকরণ করব হচ্ছে গিয়ে মোস্ট অ্যাকুরেট হার পাওয়ার জন্য, হার নির্ণয় করা ইন দ্য মোস্ট অ্যাকুরেট ওয়ে। মোস্ট অ্যাকুরেট হার পাওয়ার জন্য আমি অন্তরীকরণটা করি। এই অন্তরীকরণটা করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে তোমার ঢালের মানটা খুব অ্যাকুরেট ওয়েতে নির্ণয় করা। ঢালের মানটা, যে ঢাল, ঢাল এই দেখো ঢাল তোমার হচ্ছে কি লম্ব বাই ভূমি, যে লম্ব বাই ভূমি ঢাল, সিম্পলি ঢাল, tan থিটা ঢাল, লম্ব বাই ভূমি, মনে আছে তো? y2 - y1 / x2 - x1। ওকে, তাহলে ঢাল নির্ণয় করছে, এটা হচ্ছে বর্বরতা ঢাল, এটা হচ্ছে মোস্ট অ্যাকুরেট ঢাল। কথা বুঝিও। তাহলে আমি ডিফারেন্সিয়েশন করছি মোস্ট অ্যাকুরেট ঢাল নির্ণয় করার জন্য। ওকে, দেখো বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? সবকিছু ঠিকঠাক আছে? ওকে, তো আমরা যেখানে ছিলাম আর কি। তাহলে আমি ডিফারেন্সিয়েশন নির্ণয় করছি, ডিফারেন্সিয়েশন কাজটা করব খুবই অ্যাকুরেট ওয়েতে ঢাল নির্ণয় করার জন্য। তাহলে আমি সিম্পলি বলি এইখানে আমি ডিফারেন্সিয়েশনটা তাহলে করছি খুবই অ্যাকুরেট ওয়েতে ঢাল নির্ণয় করার জন্য, খুবই অ্যাকুরেট ওয়েতে ঢাল নির্ণয় করার জন্য। একটু গুছায় বললাম, তাহলে ডিফারেন্সিয়েশনটা মেইনলি করছি খুবই সূক্ষ্মভাবে অ্যাকুরেট ঢাল নির্ণয় করার জন্য। জাস্ট সিম্পলি কি অ্যাকুরেট ঢাল নির্ণয়, এটা মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে কি বললাম? তোমাকে যে কোনো গ্রাফ দিয়ে দিবে, তুমি অ্যাকুরেট ঢাল নির্ণয় করবে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। ভাই এটা আসলে আপনার কথা বুঝেছি, বাট মানে মেইন ভিতরে যেতে পারছি না যে এইটা যে আপনি করাইলেন কই ডিফারেন্সিয়েশন করলাম বা কি হচ্ছেটা কি। দেখো খুব মনোযোগ দিয়ে শুনিও। আমি প্রথম এই কথাটা, এই লাস্ট এখনকার যে কথাটা বলবো এটা যদি বুঝো তাহলে আর কিছু লাগবে না। ওকে, মানে এই এত গল্প বলার, এত কিছু এগুলো পড়ানোর মেইন উদ্দেশ্যটা কি সেটা এখন বলো, খুব মনোযোগ দিয়ে শুনিও। এই কথা বুঝলেই হইলো। আমি প্রথম v/t গ্রাফে ঢাল বের করতাম এইভাবে বিন্দু নিয়ে নিয়ে, দূরে দূরে বিন্দু নিয়ে নিয়ে, তাইলে ত্বরণ পাইতাম। আমি হার নির্ণয় করতাম, হার নির্ণয়ের জন্য ঢাল নির্ণয় করতাম এইভাবে বিন্দু নিয়ে নিয়ে। আমি দেখলাম যে সব সময় তোমার সোজা যাবে, স্মুথ যাবে তা তো না, এবড়ো-খেবড়ো তো হইতে পারে। যখন নাকি এবড়ো-খেবড়ো হয় তখন আর আগের মতো করে ঢাল নিলে খুব একটা অ্যাকুরেট হয় না, অ্যাকুরেসি আসে না। ভাই অ্যাকুরেসিটা কেন দরকার? যদি সিম্পলি বলি, তুমি টেসলা গাড়ি দেখো না, এখন টেসলা গাড়ি কি করে, তোমার যেদিন মানে স্মুথলি চলে, কোনো ড্রাইভার লাগে না, কিচ্ছু লাগে না, সুন্দর চলতে পারে। যদি ডিফারেন্সিয়েশন দুনিয়ায় না থাকতো তাইলে ওই গাড়ি অ্যাকুরেট ওয়েতে যাইতে পারতো না, এখানে এখানে বাড়ি লাগাইতোই। সিম্পল হিসাব। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই দুইটা জিনিস হচ্ছে কি একদম মানে ওয়ার্ল্ড চেঞ্জিং একটা জিনিসপাতি। ওরা হচ্ছে গিয়ে পৃথিবীটাকে অনেক সূক্ষ্ম বানিয়ে দিয়েছে। একদম সিম্পলি বললো অনেক সূক্ষ্ম বানিয়ে দিয়েছে। কিরকম সূক্ষ্ম? আগে যখন নর্মাল স্মুথ জিনিস ছিল আমি সুন্দর মতো বের করতে পারতাম, বাট রিয়েল লাইফে তুমি কখনো কোনো গাড়ি পাবা যে নাকি এমনি চলে, একসময় একদম মানে এরকম স্মুথ হয় না ভাই, হয় না। ব্রেক দেওয়া লাগে, এই টান দিলেও এই ব্রেক, তো সেই ক্ষেত্রে তোমার উঠানামা তো করবেই। তাই নর্মাল যেই আমার ঢাল নির্ণয়ের সূত্র, ওটা দিয়ে এই সূক্ষ্মতা আসে না, সূক্ষ্ম জিনিস হয় না। তখন আমরা কি করব? তখন আমরা লিমিট ইউজ করে কাজটা করব, যেখানে নিচের পার্টটাকে টেন্ডস টু 0 করে দিব। সেই ক্ষেত্রে মোস্ট অ্যাকুরেট ঢাল পাওয়া যায়। তাইলে প্রথম কথা, আমি লিমিট ইউজ করে মোস্ট অ্যাকুরেট ঢাল বের করতে পারছি। অ্যাকুরেট ঢাল নির্ণয় ইউজিং হোয়াট? ইউজিং লিমিট। এবং এই যে লিমিটটাকে আমি ইউজ করছি, এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশনের মূল নিয়ম, মানে লিমিট ইউজ করে করে কাজটা করা। দেখো এটা বুঝছো কিনা? ওকে, শুরু করি। ভাই এগুলো সময় নষ্ট করিও না, মেইন ব্যাপারটাই আসো। তাহলে সূক্ষ্মতার সাথে ঢাল নির্ণয়, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য ডিফারেন্সিয়েশন করার জন্য। এটা একদম মাথায় গেঁথে ফেলো। ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টারের শুরুতে নামের পাশে যেটা লেখো, অ্যাকুরেট ঢাল নির্ণয় হচ্ছে ডিফারেন্সিয়েশনের মূল কাজ। এইটা তুমি যত অঙ্ক করবা সবগুলোতে খালি আমরা অ্যাকুরেট ঢাল নির্ণয় করবো। সিম্পলি অ্যাকুরেট ঢাল নির্ণয় করবো, আর কোনো কথা নাই। পুরো ডিফারেন্সিয়েশন পুরো 12টা চ্যাপ্টারে খালি অ্যাকুরেট করে ঢালই নির্ণয় করবো। ডিফারেন্সিয়েশন মানেই হচ্ছে ঢাল নির্ণয় করা,
ইন্টিগ্রেশন মানে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা, আর কিচ্ছু না। সিম্পলি এটা দিয়ে পুরো ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে যায় ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন দিয়ে। কি করে অ্যাকুরেট ঢাল নির্ণয় করে। এখন আসি অ্যাকুরেট ঢাল নির্ণয়ের ব্যাপারটা কি। তোমাকে মনে করো বলা হলো এরকম কিছু যে এটা v বাই t গ্রাফ ছিল একটা, আমরা y বাই x গ্রাফ আনবো। মনে করো হচ্ছে কি y ইকুয়াল টু f অফ x, এটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনের আমি ঢাল নির্ণয় করতে চাই। এই ফাংশনের ঢাল আমি কেমন নির্ণয় করতে পারবো? তাহলে ডিফারেন্সিয়েশন ইউজ করলে এই ফাংশনের ঢাল, ফাংশনের গ্রাফের ঢাল কত আসবে? সিম্পলি ওই আগের কথাই যে আমার ডেল y, y এর পার্থক্য মানে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 মানে x এর পার্থক্য, যেখানে x এর পার্থক্য হবে খুবই সূক্ষ্ম মানে ডেল x টেন্ডস টু 0, এবং যেহেতু এটা 0 তাহলে এখানে অসংখ্যায়িত আসবে। আমরা ভ্যালু পাইতে চাইলে আমাদেরকে লিমিট ছাড়া আর কোনো উপায় নাই। দেখো এটা বুঝো কিনা। তাহলে আমি যে কোনো ফাংশনের ঢালকে আমি এভাবে প্রকাশ করতে পারি, যেখানে হচ্ছে গিয়ে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এবং এই যে এই x2 মাইনাস x1 টা হইতে হবে টেন্ডস টু 0, এটা টেন্ডস টু 0। এটা যদি 0 হয় তাহলে লিমিট ছাড়া আর কোনো উপায় নেই, তাহলে লিমিট। বুঝছো এই কথাটা? বুঝছো? একটু 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 দাও, একটু দাও, রেসপন্স দাও কাইন্ডলি। আচ্ছা আমি একটু তাহলে আরেকবার বলবো। তোমাকে সিম্পলি একটা ফাংশনের ঢাল যদি বের করতে দেয়, এই ফাংশনের ঢালটা কত আসে? আমি ঢাল মানে কি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 না, মানে হচ্ছে y এর পার্থক্য বাই x এর পার্থক্য, ওইটাই তো y2 মাইনাস y1 x2 মাইনাস x1। y এর পার্থক্য মানে কি y এর এই যে ডেল মানে হচ্ছে পার্থক্য বাই x এর পার্থক্য, যেখানে x এর পার্থক্য হবে খুবই সূক্ষ্ম, অ্যাকুরেট করার জন্য খুবই কম। তাহলে এই যে x এর পার্থক্য অনেক কম, টেন্ডস টু 0। এখন যদি এটা টেন্ডস টু 0 করতে হয়, এখানে লিমিট আনা ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে যে কোনো ফাংশনের ঢালকে আমি এভাবে প্রকাশ করতে পারি। দেখো এটা বুঝো কিনা। আচ্ছা একজন বলছো যে ভাইয়া এটা কি মুখস্থ যে ঢাল বললেই লিমিট দিবে? মুখস্থ কিছু করার দরকার নাই। ঢাল নরমালি লিমিট দিয়ে করতে হয় না, বাট যদি সূক্ষ্ম চাও মানে একদম অ্যাকুরেট ঢাল চাও, সেই ক্ষেত্রে লিমিট ব্যাপারটা আনতে হবে। সেই ক্ষেত্রে লিমিট ব্যাপারটা আনতে হবে। তাইলে আমি বুঝলাম যে অ্যাকুরেট ওয়েতে ঢাল নির্ণয়ের জন্য আমি হচ্ছে ডিফারেন্সিয়েশন ইউজ করি। আমাকে যদি v বাই t না দিয়ে y বাই x এর কোনো গ্রাফ দেয়, সেই ফাংশনের ঢাল, ফাংশনের গ্রাফের ঢাল আমি বের করবো কেমনে? নরমাল y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ওইভাবে না লিখে লিখবো ডেল y বাই ডেল x, এবং এইখানে আমি চাচ্ছি যে এই জিনিসটাকে কমায় ফেলতে। তাহলে ডেল x এর মান কমাইতে কমাইতে কত 0 কাছাকাছি। সেই ক্ষেত্রে আমাকে এইটা তো আমি অসংখ্যায়িত পাবো, ওই জন্য এটার লিমিটটা আমি তখন নির্ণয় করে ফেলবো। এটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন করার মূল নীতি, এটা মূল নিয়মটা এটা। ওকে এখন আসি, বুঝে দিলাম সুন্দর জিনিস। আমরা এখন প্রত্যেকটা ক্ষেত্রে এখন এগুলো সূত্র অ্যাপ্লাই করবো এবং চিন্তা করে করে দেখবো কি হয়। মনে করো আমাকে একটা ফাংশন দেওয়া, কিরকম ফাংশন? ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু f অফ x, যার গ্রাফটা হচ্ছে এখন এবার এরকম, যার গ্রাফটা হচ্ছে এইরকম যে এই এটা হচ্ছে গ্রাফ। ওকে এটা নরমাল y বাই x এর গ্রাফ, y বাই x এর গ্রাফ হচ্ছে কি এটা নরমাল একটা। এখন কথা হচ্ছে যে এইবার আমাকে যদি বলা হয় এই যে গ্রাফটা আছে ওর ঢাল নির্ণয় করো, তুমি মনে করো একদম আগের নিয়মে আগের মতো করে তুমি করতে গেলা, তখন কি হবে? খুব মনোযোগ দিয়ে শুনিও। আগের মতো করে তুমি যদি করতে যাও, তুমি এখানে নিলে একটা বিন্দু, এইখানে নিলে আরেকটা বিন্দু, এরপরে তুমি করলা কি ওই আগের মতো। এটা হচ্ছে কি তোমার ধরো x1 y1, এটা হচ্ছে কি আমার x2 y2। তাহলে আমি যদি এই দুই বিন্দু দেওয়া থাকে ঢাল নির্ণয় করতে যাই, তখন আমি নরমালি কি লিখবো? আমি ঢাল নির্ণয়ের ক্ষেত্রে লিখবো, ঢাল নির্ণয় কি থাকে? সূত্র কি ছিল ঢাল নির্ণয়ের সূত্র? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এটাই তো ছিল ঢাল নির্ণয়ের সূত্র। সেই ক্ষেত্রে সময় তো লাগবেই। আচ্ছা আমি একটুখানি হচ্ছে গিয়ে 1 মিনিট ওয়েট করবো। আচ্ছা এমনি বেসিকলি যদি বলি, এতক্ষণের কথাগুলো একটু কঠিন ছিল, আমি বিশ্বাস করি কথাগুলো একটু কঠিন ছিল, বা হচ্ছে গিয়ে একটু কেমন কেমন জানি লাগে আর কি। তবে এটা অতটা কঠিন জিনিস না, আমি হয়তো এটাকে লেন্দি করে ফেলছি বা এতটা টেনশনের জিনিস পাতি না আর কি। মেন কথা হচ্ছে তোমাকে বিভিন্ন গ্রাফ দেওয়া থাকবে, তো গ্রাফের ক্ষেত্রে আমরা অলওয়েজই ঢাল নির্ণয় করি। কেন ঢাল নির্ণয় করি? ঢাল নির্ণয় করাটা হচ্ছে গিয়ে জগতের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলোর মধ্যে একটা। তুমি এখন দেখছো যে হচ্ছে কি আমি ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে ঢাল নির্ণয় করছি, বেগ নির্ণয় কিন্তু আমরা ঢাল নির্ণয় করি। কেমনে? ওই যে s বাই t করি। তুমি যতগুলাই ভাগফল পাও, ওই ভাগফলগুলোকে অ্যাকুরেট করার জন্য আমরা হচ্ছে কি ঢালগুলো নির্ণয় করব। তো দেখো আমরা বেসিক্যালি তোমার প্রথম যখন দেখলাম একটা সরল রেখার গ্রাফ,
সেই ক্ষেত্রে আমরা ইজিলি তোমার বিন্দু নিয়ে ঢাল বের করে ফেলতে পারতাম। বাট রিয়েল লাইফে কিন্তু সবকিছুই হচ্ছে কি এলোমেলো, কোনো কিছু স্মুথলি যায় না, কোনো কিছু সুন্দরভাবে আগায় না। রিয়েল লাইফে সবকিছু হচ্ছে এলোমেলো। সেই সব ক্ষেত্রে যেহেতু সবকিছু রিয়েল লাইফে এলোমেলো, সেই সব ক্ষেত্রে ঢাল নির্ণয়ের জন্য সবচাইতে অ্যাকুরেট পদ্ধতি হচ্ছে এই ডিফারেন্সিয়েশন। ওইটারে আমরা মূল নিয়ম শিখবো, সূত্র বের করার সূত্র আমরা এখন শিখবো। ওকে, আচ্ছা তো শুরু করে ফেলি। আমি তো ঘেমে নেই, একাকার গরম পড়ে গেছে অনেক বেশি। যাই হোক, দেখো তো আমরা প্রথমত দেখলাম যে ঢাল নির্ণয় আমরা কেন ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ঢালটা নির্ণয় করতে হয়। ওইটা আমরা তিনটা গ্রাফ দিয়ে দেখলাম, v/t এর গ্রাফ দিয়ে দেখলাম যে রিয়েল লাইফে গ্রাফের যে লেখচিত্রগুলো বা গ্রাফগুলা ওইটা অনেক সুন্দর স্মুথলি আগায় না, একটু এলোমেলো হয়, মানে বাঁকা তেরা হয় আর কি। তো এই বাঁকা তেরা জিনিসগুলোকে হ্যান্ডেল করার ক্ষেত্রে তো আমরা y2 - y1 দিয়ে করতে পারি না, বা x2 - x1 দিয়ে করতে পারি না। সেসব ক্ষেত্রে আমার ডিফারেন্সিয়েশন নিয়ে আসতে হবে। এখন আমি তোমাকে ধীরে ধীরে যাবো ডিফারেন্সিয়েশনের দিকে। আমি কেমনে যাব? প্রথমে আসি, আমার কাছে একটা রেখা দেওয়া, বক্র রেখা দেওয়া, বাট আমি ইউজ করলাম সরল রেখার ঢাল, আপাতত করে নিচ্ছি। এখন কথা হচ্ছে এই ঢালটার মধ্যে আমি বিভিন্ন জিনিসপাতি অ্যাপ্লাই করে করে দেখবো। প্রথম কথায় আসি যে এই রেখার উপর আমি দুইটা বিন্দু নিলাম, একটা x1 y1, একটা x2 y2। যেহেতু এটা হচ্ছে x1 y1, সেই ক্ষেত্রে এইটুকু হচ্ছে আমার x1, যেহেতু এই বিন্দু x2 y2, তাহলে এখানে আসলে এইটার ভ্যালুটা হয় x2। তাহলে দেখো এই বিন্দুর ভুজ হচ্ছে x1, এই বিন্দুর ভুজ হচ্ছে x2। একদম সিম্পলি মনে করে নাও যে এমনি চিন্তা করি। দেখো আমার তুমি তো এই মাত্র দেখেই আসলা যে ডিফারেন্সিয়েশন করার সময় আমরা সিম্পলি কিচ্ছু করি না লিমিট নির্ণয় করা ছাড়া, মানে আমরা লিমিটই ঢালে নির্ণয় করি, আর তো কিছু নাই। এই মাত্র তুমি দেখে আসলা যে আমরা লিমিট বের করি, ঢাল বলতেই সূক্ষ্ম করে ঢাল বের করতে ডিফারেন্সিয়েশন, ওইখানে আমরা করিটা কি লিমিটটা নির্ণয় করি। লিমিটের মধ্যে তুমি যতগুলোই ম্যাথ দেখে আসছো, তোমার বিশ্বাস না হলে তুমি বই খুলে দেখো, যতগুলোই ম্যাথ দেখে আসছো সবগুলো ম্যাথেই শুধুমাত্র এক্সই ছিল কোয়েশ্চেনের মধ্যে, এক্স যুক্ত রাশি আসে, কোনো কিন্তু ওয়াই ছিল না। প্রশ্নগুলো দেখো, বইয়ের যতগুলো প্রশ্ন তুমি দেখবা, মনে করো আমি হচ্ছে একটু বই একটা নেই, কেতাব স্যারের বই নেই, মনে করো হচ্ছে বইয়ের যতগুলো তুমি ম্যাথ দেখবা, আমাদের লিমিটের ক্ষেত্রে যতগুলো ম্যাথ ছিল সবগুলোর মধ্যে শুধুমাত্র এক্স, সকল জায়গায় এক্স, খালি এক্স আর এক্স, এক্স ছাড়া আর কোনো ওয়াই টোয়াই নাই। দেখো যতগুলো ম্যাথ সবগুলোতে মোটামুটি এক্সই। ওকে, সব জায়গায় এক্স। যেহেতু আমি বুঝতেই পারছি যে লিমিট নির্ণয়ের ক্ষেত্রে আমার বেসিক হিসাব যেটা, যে সব জায়গায় আমার এক্স দরকার, ওয়াই রাখলে চলবে না। তাহলে আমি করবো কি, এই y2 y1 এগুলো আমি রাখবো না, এগুলো রিপ্লেসমেন্ট হিসাবে অন্য কাউকে বসাবো। কথা হচ্ছে আমি এই y এর রিপ্লেসমেন্ট হিসাবে কাকে বসাবো? আমি তো দেখেই আসছি বইয়ের সবগুলো এক্স, তাহলে এই y গুলোর জায়গায় আমি প্রথমে এক্স বসাবো। এক্স কেমনে আনা যায়? দেখো এই যে গ্রাফটা, এটা মনে করো এই ফাংশনের গ্রাফ, কত y = f of x। ধরে নাও এটা হচ্ছে এই যে ফাংশনটা হচ্ছে y = f of x। সিম্পলি দেখো y এর সাথে x এর সম্পর্ক হচ্ছে এটা, আমি চাচ্ছি এই y দুটার জায়গায় x নিয়ে আসতে। তাইলে আমি এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারি, কারণ y এর সাথে x এর সম্পর্ক এটা। কঠিন লাগলেও কোনো টেনশন করার কিছু কারণ নেই, আমরা একটু সূত্রমান করছি তো সূত্রমান দেখতে একটু কঠিনই, উপপাদ্যের মতো। বাট এটা মুখস্থ করার কিছু নেই, আমি মুখস্থ করিনি, উল্টো আরো বানাই নিয়ে আসছি বিভিন্ন জিনিসপাতি, বিভিন্ন কথাবার্তা আমার নিজের বানানো আর কি, বা তোমার বলা যায় হচ্ছে কি এই ম্যাথের জন্য এমনি অ্যাপ্লাই করা লাগবে। ওকে, এবং পিছনে ব্যাখ্যাগুলো আমার নিজের চিন্তা করা আর কি। দেখো তো কথা হচ্ছে আমি এই যে ফাংশনটা এখানে দেখতে পাচ্ছি y এর সাথে x এর সম্পর্ক একটা ফাংশনের মাধ্যমে, এই x এর ইনপুটের জন্য এই y টা আউটপুট হিসেবে পাওয়া যায়। আমি x ইনপুট দিলে y আউটপুট পাই। খুব ভালো করে বুঝিও, খুব মনোযোগ দিয়ে শুনিও কথাটা, যে আমি x ইনপুট দিলে আমি y আউটপুট পাই। এখন কথা হচ্ছে আমার y2 আউটপুট পাওয়া লাগবে। y2 আউটপুট তখনই আমি পাবো যখন নাকি x2 ইনপুট দিব। তাহলে আমি x2 ইনপুট দিলে y2 পাবো। আমার y1 আউটপুট পাওয়া লাগবে, y1 তখনই পাবো যখন নাকি ভুজ হবে x1। তাহলে ফাংশনের মধ্যে x1 ইনপুট দিলে আমি y1 আউটপুট পাবো। তাহলে খুব সাধারণ বাংলায় দেখো, আমি y2 আর y1 এর রিপ্লেসমেন্ট হিসাবে x2 x1 যুক্ত একটা পদ পেয়ে গেছি। আমি তাহলে বেসিক্যালি এখন যেটা করব, ঠিক সুন্দর মতো এটা রিপ্লেসমেন্ট হিসাবে y2 এর জায়গায় লিখবো f of x2, আর y1 এর জায়গায় লিখবো f of x1। কথা হচ্ছে ভাই এটা কি একদম এমনি পরীক্ষায় আসবে? হুবহু এটা পরীক্ষায় আসবে না, এমনি পরীক্ষায় আসবে না। বাট পরীক্ষায় যা ইচ্ছা আসুক না কেন, আমরা নেক্সট যে তোমার 9টা চ্যাপ্টার, নেক্সট পুরো 9টা চ্যাপ্টার যে আমরা অঙ্ক করব, এর ভিত্তি হচ্ছে এই জিনিস ঢাল নির্ণয়, সকল সূত্র এটা দিয়ে আবিষ্কার করা। একটা বিজ্ঞানী কেমনে সূত্রটা বানায় ওটা তোমাকে দেখাচ্ছি। হয়তো এখানে 5 মিনিট 10 মিনিট আমার লাগবে, বাট তোমার যে বেসিকটা ক্লিয়ার হবে, তোমার যে বেসিকটা যেই লেভেলে স্ট্রং হবে, স্ট্রেংথ হবে, যে স্ট্রেংথ যেমনি বাড়বে, ওকে, তুমি এটা দিয়ে অনেকদিন চলে যেতে পারবা। ওকে, দেখো
y1 আর y2 এর জায়গায় আমি x2 x1 নিয়ে আসলাম, আর নিচে আমার x2 মাইনাস x1। এইটুকু বুঝো কিনা আগে দেখো, এইটুকু কি ক্লিয়ার? এইটুকু কি একদম ক্লিয়ার? আচ্ছা এখন আসি, এরপরে একটু ফিল করতে হবে। এই পার্ট পড়াই না টিচার, আমি তো জানি এই পার্ট ধরতেই চায় না, কারণ এটার মধ্যে অনেক কিছু জিনিসপাতি আছে এবং এটা বলতেও কষ্ট আর কি। এখন ঠান্ডা মাথায় শোনো, খুব মনোযোগ দিয়ে বুঝো কিন্তু কথাটা। আমি ঢাল নির্ণয় করছি কার? একটা বক্ররেখা, কিন্তু আমি যে সূত্রটা ইউজ করলাম এটা কিসের সূত্র? সরলরেখার ঢালের সূত্র না। ঢাল নির্ণয় করছি বক্ররেখার, ইউজ করলাম সরলরেখা, তাহলে ভাই কেমনে? একটা প্রবলেম। এই প্রবলেমটাকে ঠিক করার জন্য আমরা যেটা করতে পারি, ব্যাপারটা বুঝিও। তাহলে আমি আসলে কি নির্ণয় করছি? আমি অ্যাকচুয়ালি এই দুই বিন্দুর মাঝামাঝি কোনো জায়গায় আমি ঢালটা নির্ণয় করছি বলা যায়, বা আমরা যেটা করতে চাইছি অ্যাকচুয়ালি এই বিন্দুতে যদি কোনো স্পর্শক আঁকো সেই স্পর্শকের ঢাল নির্ণয় করছি। ভাই কথা আসলে ক্লিয়ার না, আসলে ক্লিয়ার করি। ঢাল নির্ণয় করছি বক্ররেখার, সূত্র ইউজ করলাম সরলরেখা, একটা কন্ট্রাডিকশন। এখন ব্যাপার হচ্ছে এরকম যে আমরা মনে করে নিচ্ছি এই দুই বিন্দুর মাঝখানের জায়গাটা অনেকটা একটা সরল রেখা, সেই ক্ষেত্রে ওই সরল রেখাটা মানে কি এই দুই বিন্দুর মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটা অনেকটাই বলা যায় একটা সরল রেখা। আমি ধরে নিচ্ছি আর কি অনেকটাই একটা সরল রেখা বলা যায়। এখন এই সরল রেখার ঢালটা নির্ণয় করছি, বাট এটা তো অ্যাকুরেট না। সেই ক্ষেত্রে আমার এই দুই বিন্দুর ঢাল নির্ণয় করলে চলবে না, দুই বিন্দু ইউজ করলে চলবে না, যে কোনো একটা পয়েন্টে আমাকে আসতে হবে। আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করি। দুই বিন্দু নিয়ে করলে মাঝখানে এত বড় একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়, আমি দেখি সরল রেখাটা এরকম বাট বক্ররেখাটা অন্য জায়গায় যাচ্ছে, মানে হিসাবটা ভুল হয়, হিসাবটা অ্যাকচুয়ালি ভুল হচ্ছে। এটাকে শুদ্ধ করার জন্য আমি যে কোনো একটা বিন্দু নিব, দুইটা বিন্দু নিব না, যে কোনো একটা বিন্দু নিব। প্রথমত যে কোনো একটা বিন্দু কোনটা ধরে নাও x1 নিলাম, তাইলে আমার প্রথম কাজ ছিল এই y গুলোকে চেঞ্জ করে দেওয়া। আমি y গুলোকে চেঞ্জ করছি এইভাবে, y এর মধ্যে চেঞ্জ আনছি। দ্বিতীয়ত আমার কাজ হচ্ছে এই x দুইটার জায়গায় একটা করা। x কেমনে দুইটার জায়গায় একটা করব? আমি হয় x1 নিয়ে কাজ করব অথবা x2 নিয়ে কাজ করব। আমি মনে করো চাচ্ছি x1 নিয়ে কাজ করতে, x2 কে পাত্তাই দিব না, x2 এর হিসাব করব না। এখন কথা হচ্ছে ভাই x2 রিপ্লেসমেন্টে আপনি কাকে বসাবেন? আপনি তো y2 এর রিপ্লেসমেন্টে x বসাইলেন এমনি, y1 এর রিপ্লেসমেন্টে x বসাইলেন এমনি। এখন আমি চাচ্ছি x2 y2 রাখবই না, এদের রিপ্লেসমেন্ট হিসাবে অন্য কাউকে বসাই দিব, মানে x2 বলতে কিচ্ছু নাই এটা ধরে নিব। কেন? কারণ বিন্দু দুইটা হইলে হিসাবে গরমিল আসে, দূরে দূরে বিন্দু হিসাবে গরমিল, আমার একটা বিন্দু লাগবে, যে কোনো একটা বিন্দু নিয়ে আমি কাজ করব। তাইলে মনে করো আমি হচ্ছে কি আমি ভিতরে ভিতরে চুজ করলাম যে আমি হচ্ছে কি x1 দিয়ে কাজ করতে যাচ্ছি। x1 দিয়ে কাজ করতে চাইলে x2 এর রিপ্লেসমেন্ট হিসেবে x1 কে আনতে হবে। কেমনে আনবো? মনোযোগ দিয়ে শুনিও। এটা হচ্ছে x1, এই পুরোটা হচ্ছে x2। দেখো এইটুকু হচ্ছে x1, পুরোটা হচ্ছে x2। আমি যদি বলি, যদি আমি মনে করে নেই যে এই যে আমার x1 এইটুকু আর x2 হচ্ছে এইটুকু, এই দুটার পার্থক্য হচ্ছে ডেল x। x1 এর সাথে ডেল x যোগ করলে x2 পাওয়া যাবে না? x1 যোগ ডেল x মানে x2, পুরোটা হচ্ছে x2, এটুকু x1, তাহলে x1 যোগ ডেল x, তাহলে পুরো x2 চলে আসলো। তাহলে সুন্দর মতো লেখা যায় এরকম যে আমার x2টা হচ্ছে আগে আমি পুরো x1 যাব, এরপর আবার ডেল x আগাবো, তাহলে আমার x1 আর ডেল x করলেই x2 পাওয়া যাচ্ছে। তাহলে আমি সুন্দর মতো x2 গুলোর জায়গায় এই জিনিসটা লিখে দিতে পারি। কি করলাম? x2 এর রিপ্লেসমেন্ট এইটা করলাম x2 চেঞ্জ। দেখো x2 চেঞ্জ করলাম, x2 কে কেমনে চেঞ্জ করলাম? x1 এ রিপ্লেস করে নিয়ে নিলাম। তাহলে x2 কে x1 দিয়ে কেমনে লেখা যায়? x2 মানে হচ্ছে x1 যোগ ডেল x। তাহলে প্রত্যেকটা x2 এর জায়গায় আমি এই কথাটা লিখবো যে আমার x2 মানে হচ্ছে x1 প্লাস ডেল x, বাকিটুকু সেম। x2 মানে হচ্ছে x1 প্লাস ডেল x, বাকিটুকু সেম। এই লাইনটা বুঝছো কিনা? এই পর্যন্ত কথাটা বুঝছো কিনা? এইটুকু কি ক্লিয়ার? এই কথাটা ক্লিয়ার? দেখো আগে জানো ভাই কথাগুলো মনোযোগ দিয়ে এখন লিখিও না, এগুলো কিছু লিখতে যায় না, কথা আগে বলো ক্লিয়ার কিনা। ওকে, তাহলে আমি কি করলাম? আমি হচ্ছে কি y গুলোকে চেঞ্জ করে আমি x নিয়ে আসলাম এই যে। এখন আবার দেখলাম দুই বিন্দু হইলে ঝামেলা লাগে, দুই বিন্দু হইলে একটা এখানে একটা এখানে ঝামেলা হয়। আমি চাচ্ছি যে কোনো একটা নিয়ে কাজ করবো। কেন কাজ করবো একটু পরে বুঝবা। যে কোনো একটা নিয়ে আমি কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আরেকটাকে আমি এই x2 কে এমন ভাবে লিখলাম যাতে করে x1 চলে আসে, যে x2 কে এমন ভাবে লিখলাম যাতে করে অটোমেটিক একটা x1 চলে আসে।
আসলে কত হবে x1 প্লাস ডেল এক্স। তাহলে এই x2 এর জায়গায় x1 প্লাস ডেল এক্স, এই x2 এর জায়গায় x1 প্লাস ডেল এক্স। এখন এখানে নিয়ে ক্যালকুলেশন করলে একটু মনোযোগ দিয়ে শুনিও, যেটা আসবে যে f of x1 plus del x minus f of x1 whole divided by x1 বিয়োগ x1 কাটা, আলটিমেট থাকবে আমার del x। দেখো একটু বুঝো কিনা, আলটিমেট এটা থাকে আমার হিসাবে থাকে হচ্ছে এইটা। এখন ঝামেলা হচ্ছে ভাই আমার এটা দেখেও কেন জানি কঠিন কঠিন লাগছে ভাইয়া, আমাকে বলতেই পারো ভাই কঠিন কঠিন লাগে, কেন কঠিন লাগে? এই x1 কেকটা কেমন লাগে, খালি x দেন না, x1 দিয়ে না, আমার তো x টা আছে একটা, আবার 1 2 এর কি আছে, এখন তো x একটাই আছে, 2 তো আর নাই। তাইলে আমি করবো কি, এটাকে মনে মনে ধরে নিলাম, মনে করো x, আর একটু সহজ করার জন্য, এটাকে দেখতে একটু সহজ করার জন্য। তাহলে কি লিখবো, আমি x1 দিব না, আমি করবো কি x1 এর জায়গাতেও আমি x বসাবো। কি করলাম, কোন কাঠিন্য দূর করলাম, আমি x1 চেঞ্জ করে দিলাম, x লিখলাম। তাহলে কি হয় জিনিসটা, f of x1 না লিখে লিখবো x প্লাস del x বিয়োগ f of x বাই del x। দেখো এটা বুঝো কিনা, এটা কি বোঝা গেল, এইটুকু বুঝছো না? ওকে, এখন কথা হচ্ছে যে এইটাকে আমরা, এই জিনিসটাকে আমরা এবার অ্যাকুরেসি দান করব। আমরা এতক্ষণ নির্ণয় করছিলাম ঢাল, কোন ঢাল, নরমাল y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 এর ঢাল বের করলাম, কিন্তু এটা তো অ্যাকুরেট ঢাল না। কেন অ্যাকুরেট ঢাল না? কারণ del x এর মান এখনো টেন্ডস টু 0 দেই নাই। আমরা তো আগেই দেখে আসলাম যে নরমাল আমার ঢাল ছিল হচ্ছে কি del y বাই del x, ওই del y বাই del x হিসাব করে করে এই জায়গায় আসছি। এটা হচ্ছে নরমাল ঢাল, নরমাল ওয়েতে আমি ঢাল নির্ণয় করলাম, বাট আমার তো অ্যাকুরেট ঢাল লাগবে। তাহলে কি করতে হবে, পার্থক্য কমায় দিতে হবে। দেখো এই পার্থক্য আমি যখন কমায় দিব, জিনিসটা ধীরে ধীরে সূক্ষ্ম হয়। এইখানে দেখতে গেলে তুমি যখন এমনি পার্থক্য যখন এত বড় থাকবে, তখন তুমি দেখবা যে আচ্ছা এইটা এখানে তোমার সরল রেখা আসে না, বক্ররেখার মধ্যে সরল রেখা চলে আসে, উল্টাপাল্টা হয়। তুমি যেই না কি তুমি এটা ধীরে ধীরে কমায় দিতে থাকবা, তখন দেখবা যে আচ্ছা এটা সরল রেখা ক্রিয়েট হবে। যদি খুব সিম্পলি বলি, আমার x এর মান কমায় দিতে হবে, পার্থক্য কমায় দিতে হবে আগের অঙ্কের মতো, নিচের জিনিসটা ছোট করতে হবে। তাইলে আমার মোস্ট অ্যাকুরেট ঢালটা আমি কেমনে পাইতে পারি, খুব দেখো ফাংশনের মোস্ট অ্যাকুরেট ঢাল এখানে লিখো, অ্যাকুরেট মোস্ট অ্যাকুরেট ঢাল, মোস্ট অ্যাকুরেট ঢাল হচ্ছে এটা। তাইলে আমি এখান থেকে খুব সুন্দর মতো বলে দিতে পারি যে, খুব সুন্দর মতো বলে দিতে পারি, মনোযোগ দিয়ে শুনিও, যে y ইকুয়াল f of x ফাংশনের গ্রাফের মোস্ট অ্যাকুরেট ঢাল কত আসবে, মোস্ট অ্যাকুরেট ঢাল থাকবে হচ্ছে এটা। প্রথমত এটা আগে লিখবো, আমি আগে লিখে নিই, দেখো মনোযোগ দিয়ে দেখিও, এটা পুরো অঙ্ক এগুলো দিয়ে করতে হবে। আর এটা যতটা এমনি বুঝাইলাম না, বই খুললে বুঝতে পারবা বইয়ের মধ্যে কি লেখা। এটা এই জন্য টিচার নর্মালি পড়াই না, বলে যেটা লাগবে না নাকি, বাট কঠিন যে এটা আসলে বলতে চাই না। দেখো কথা হচ্ছে আগে লিখলাম ঢালটা হচ্ছে এরকম, যেখানে আমার del x এর মানটা হতে হবে টেন্ডস টু 0, তাহলে del x টেন্ডস টু 0 দিব। এটা দেখো ঢাল নির্ণয় করছি, সামনে একটা লিমিট del x টেন্ডস টু 0 দেওয়া লাগবে। আমার আগে ঢাল ছিল হচ্ছে এটা f of x plus x del x, ঢাল আছে x plus del x minus f of x, এখানে হচ্ছে del x, এবং এটা নরমাল ঢাল। এটাকে অ্যাকুরেট মোস্ট অ্যাকুরেট কেমনে বানাবো, আমি del x এর পরিমাণটা টেন্ডস টু 0 করব, সেই ক্ষেত্রে পুরো ফাংশনের লিমিট যেটা আসবে ওটাই হবে হচ্ছে কি আমার মোস্ট অ্যাকুরেট ঢাল। এখন তুমি তো জেনে আসছো, কি জেনে আসছো, আমরা জানি যে, আমরা খুব মনোযোগ দিয়ে শুনি, আমরা জানি যে, মনোযোগ দিয়ে শুনিও, আমরা জানি যে পার্থক্য হচ্ছে কি ডেল। কিরকম পার্থক্য, যে কোনো ধরনের পার্থক্য বা বড় পার্থক্য, বড় পার্থক্যকে আমরা ডেল দিয়ে প্রকাশ করি। এখন যদি ছোট পার্থক্য বলতে হয়, ছোট পার্থক্য যদি আমাকে ছোট পার্থক্য আনতে হয়, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব ডি। খুব ক্লিয়ার হবে এই জায়গাটা, বড় পার্থক্যকে আমরা প্রকাশ করি ডেল দিয়ে, যেমন del y বাই del x, একটু আগে আমরা ফিজিক্সে এটা দেখে আসলাম del b বাই del t। বড় পার্থক্যের ক্ষেত্রে ডেল, ছোট পার্থক্যের ক্ষেত্রে ডি ইউজ করব, ডি অনলি ডি ইউজ করব। তাহলে কি হইলো, ছোট পার্থক্য হচ্ছে ডি দিয়ে ইউজ করতে হয়। তাইলে আমার দেখো del x টেন্ডস টু 0, তার মানে কি del x অনেক ছোট না, পার্থক্য কি অনেক কম না, del x মানে কি x এর পার্থক্য টেন্ডস টু 0 মানে খুবই ক্ষুদ্র। ছোট মানে কি এটা খুবই ক্ষুদ্র আর কি, ডিরেক্টলি ছোট না লিখে লেখো খুবই ক্ষুদ্র, খুব ক্ষুদ্র, খুব ক্ষুদ্র পার্থক্যের ক্ষেত্রে আমরা ডি ইউজ করব। এইটা del x টেন্ডস টু 0 মানে একদম 0 এর সমান, তাই তো খুবই ক্ষুদ্র হইলো। তাইলে তুমি খুব ঠান্ডা মাথায় বুঝিও,
ডেল এক্স যখন খুবই ক্ষুদ্র, তাহলে এটাকে তো ডিএক্স দেওয়া যায়, তাহলে দিলাম নিচে ডিএক্স, খুবই ক্ষুদ্র। এখন ডেল এক্স যদি অনেক কম হয়, ডেল ওয়াই অটোমেটিক কম হবে না? তুমি দেখো ডেল এক্স যখন এত বড়, ডেল ওয়াই এত বড়, যদি আমি ডেল এক্সটা কমাতে থাকি, ডেল ওয়াই কমে, আরো কমাই, আরো কমে, মানে ডেল এক্স কমাই দিলে ডেল ওয়াই অটোমেটিক কমবে। তাইলে ডেল এক্স যখন খুবই ক্ষুদ্র, ডেল ওয়াইও খুবই ক্ষুদ্র, তাহলে আর ডেল ওয়াই না লিখে খুবই ক্ষুদ্র হিসাবে ডি ওয়াই লিখতে পারি। এবং ওইখান থেকে যেটা লেখা যায় যে এই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এতটুকু। কথা হচ্ছে ভাই এই ডেল ডেল দেখতে আমার ভয় লাগে, সিম্পলি আমি কঠিন মনে করি, ডেল এক্স একটু দেখতে আমার কঠিন লাগে, এটাকে একটু সহজ করেন। আমি যেটা করবো তাহলে ডেল এক্স এর জায়গায় লিখবো অনলি এইচ, এইচ ফর হোয়াট, মানে ছোট করলাম, পার্থক্য, বুঝের পার্থক্য, বুঝের অন্তর। তাইলে দেখো কি আসে, সবগুলো ডেল এক্স এর জায়গায় আমি দিব এইচ, এইচ এর ডেল এক্স দেব এইচ, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে হবে এফ অফ এক্স প্লাস ডেল এক্স আনে কি দিব, এইচ দিব, মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স না দিয়ে এইচ দিব। এইটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশনের মেইন সূত্র। এটা কি? এটা হচ্ছে সূত্র বের করার সূত্র, লিখো, এটা হচ্ছে সূত্র বের করার সূত্র। এই জায়গাটুকু ছিল কঠিন, এখন তুমি মজা করবা, লিটারালি সূত্র বের করার সূত্র শিখে ফেলছে, আমাদের কাজ শেষ। আমরা আসলেই এখন মজা করবো, এগুলা কিচ্ছু নাই, আর কঠিন পড়া কিচ্ছু নাই, সবকিছু এখন সহজ। তাহলে কি হলো, তোমাকে যে কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, ওই ফাংশনের মোস্ট অ্যাকুরেট ঢাল আমরা কেমন নির্ণয় করবো, ডিওয়াই বাই ডিএক্স বা ডিওয়াই বাই, এখানে আরেকটা সুন্দর করে দাঁড়াও, আমি একটু আরেকভাবে লিখি, এটা আরেকটু সুন্দর করে লিখে দিই, দাঁড়াও। তোমাকে তো এখানে ওয়াই অলওয়েজ দিবে না, তোমাকে তো দিবে ফাংশন, টেনশনের কোনো কারণ নেই। দেখো ডিওয়াই বাই ডিএক্স এটাকে এমন লেখা যায় যে ওয়াই এর পরিবর্তনের হার এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এটা বোঝাচ্ছে এক্স এর সাপেক্ষে, মানে এক্স এর পার্থক্যের ক্ষেত্রে ওয়াই এর পার্থক্য কত আসে, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, আমার ওয়াই মানে কত, এফ অফ এক্স না? তাহলে আমি বলতে পারি ওয়াই এর জায়গায় আমি লিখবো এফ অফ এক্স, এক্স এর সাপেক্ষে ডিএক্স এর সাপেক্ষে এফ অফ এক্স এর পরিবর্তনের হার হবে লিমিট এইচ টেন্ডস টু 0, যেখানে জিনিস হবে x প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, শেষ। এইটা হচ্ছে কি আমার সূত্র বের করার সূত্র, লিমিটের সূত্রগুলো বের করার সূত্র হচ্ছে এইটা। কি বললাম? সূত্র বের করার সূত্র। এটা হচ্ছে সূত্র বের করার সূত্র। ওকে, দেখো ক্লিয়ার আছো কিনা? ক্লিয়ার তো? তাহলে জিনিসটা আমার কি হইলো, একদম সিম্পলি জিনিসটা কি হইলো, আমি চাচ্ছি, মানে তুমি এখন তো বুঝতে পারছো না, তুমি একটু বড় যখন হবা, একদম সিম্পলি বলি তোমাকে, চ্যাপ্টার 9.8, 9, 10 এগুলো যখন পড়বা তখন রিয়েল এক্সাম্পল দেখবা। তোমাকে তো এগুলো একদম মানে ছোট বাচ্চাদের পড়াইলাম যে ঢাল নির্ণয় কিসের ক্ষেত্রে, ত্বরণ নির্ণয় করবো, বেগ, এগুলো হচ্ছে খুবই মানে ব্যাপার, ছোট ক্ষুদ্র ব্যাপার। একদম সিম্পলি বলি, বড় বড় যতগুলো বিজনেস হয়, যত বড় বড় বিজনেস হয়, হ্যাঁ, প্রত্যেকটা বড় বিজনেসের ক্ষেত্রে মনে করো শাওমি কোম্পানি, স্যামসাং কোম্পানি, সব বড় বড় কোম্পানিগুলা, ওরা যেটা করে হিউজ পরিমাণ অ্যামাউন্ট দিয়ে ম্যাথমেটিশিয়ান হায়ার করে, অনেক বড় বড় বেতন দিয়ে ম্যাথমেটিশিয়ান হায়ার করে রাখে। এনাদের কাজটা কি? এনাদের কাজ হচ্ছে ফোনের দাম নির্ধারণ করা, প্রোডাক্টের দাম নির্ধারণ করা, মার্কেটের সাথে একটু হিসাব করা। যেমন যেমন মনে করো ধরো একটা ফোন, মনে করো আইফোন 12 প্রো ম্যাক্স, এখন ওটার দাম হচ্ছে কি বাংলাদেশি টাকায় হচ্ছে গিয়ে 1,15,000 টাকা। একদম সিম্পল কথা বলি, মনে করো এই আইফোন 12 প্রো ম্যাক্স এর দাম যদি তোমার 128 জিবি, যেটা 1,15,000 না রেখে 1,30,000 রাখতো, তাহলে তুমি বলতে পারো তো ভাই লাভ বেশি হইতো, 15,000 টাকা করে পার ফোনে লাভ বেশি। এটা তোমার কাছে মনে হইতে পারে আপাত দৃষ্টিতে যে ওরা যদি আইফোন 12 প্রো ম্যাক্স যেটা নাকি 1,15,000 বিক্রি করছে, যদি এটা 1,30,000 করে বিক্রি করে, তাহলে প্রত্যেকটা ফোনের 15,000 করে বেশি পায়, ওরা লাভ করতে পারে। তাহলে কেন করলো না? ওরা তো লাভটা বুঝে যে আমি 15,000 এক্সট্রা নিলে 15,000 টাকা আমার লাভ আসবে, এটা তো ওরা বুঝে। তাহলে কেন এক্সট্রা দামটা নিচ্ছে না? কারণ ওরা এটা জানে যে আমি যদি দামটা এখানে বাড়ায় দেই, কাস্টমার কমে যাবে। ওরা দেখবে ভাই 1,30,000 এটা তো অনেক টাকা, যাদের নাকি বাজেটটা 1,15,000 মধ্যে, ওরা কিন্তু 1,30,000 হলে নেবে না। ব্যাপারটা এরকম, অনেক ক্ষেত্রে এরকম। বলবো না আমি বড় লোক যারা তো 1,15,000 দিয়ে কিনতে পারলে 300 পারবে, বাট ভাই এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। আইফোনের কথা বাদ দাও,
ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি। ধরো একটা Xiaomi ফোন এই কাজটা খুব বেশি করে, এই ডিফারেন্সিয়েশনের কাজ, কারণ ওদের তো মার্কেট খুব ঝামেলা। Xiaomi, Realme, Oppo, Vivo খুব ঝামেলা। দাম দেখা যায় যে একটা যদি 500 টাকা বেশি করে হিউজ লস, এরকম হয়। কিরকম? তুমি একটা ফোন কিনতে গেলা, তোমার বাজেট হচ্ছে মনে করো 15,000 টাকা, তুমি দেখলা Xiaomi ফোন 15,500 টাকা একটা মোবাইল দিচ্ছে যেটার এই ফিচার্স। Oppo বা Vivo একটা ফোন করলো কি 14,500 টাকায় দিচ্ছে সেম ফিচার্স। এখন তুমি গন্ডগোলে পড়বা, কিরে আমার সেম ফিচার্স, এখন আমি Xiaomi ইউজ করি আর Vivo ইউজ করি, জিনিসটা কি মানুষ তোমাকে সেম টাইপের পাত্তাই দিবে। তাইলে আমার ফিচার্স যেহেতু সেম, মোটামুটি দুইটার ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু সেম, বা ধরো Realme ব্র্যান্ড ভ্যালু সেম টাইপের বলা যায়, তাহলে তুমি দেখবা আচ্ছা ওইখানে যেহেতু দাম কম, তোমার প্রোডাক্টের কোয়ালিটি সেম, কোয়ালিটি তো সেম, তো ফিচার্স সেম, তুমি দেখবো ওইখানে যেহেতু দাম কম তাহলে ওইটা চলে যায়। যেটা 15,500 টাকা এক কোম্পানি বিক্রি করছে, 14,500 টাকা আরেক কোম্পানি, যেহেতু প্রোডাক্টের ফিচার্স সেম, একদম প্রোডাক্ট ফিল সেম, তাহলে আমি 14,500 টাকা 1,000 টাকা কম যেখানে ওখানে চলে যাই। তাইলে ওই যে Xiaomi বা যেটা যারা নাকি 1,000 টাকা বেশি রাখতে চাচ্ছিল লাভের আশায়, ওদের ফোনটা কেউ কিনলো, সবাই দেখলো যে এইটা কিনলে আমার 1,000 টাকা লাভ হয় নিজের কাস্টমারের, তাহলে সে 1,000 টাকা কমে যেখানে ওখানে চলে যাচ্ছে। এই যে দেখো কম করবে নাকি বেশি করবে প্রোডাক্টের দাম, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন দিয়ে করে। এইটা তুমি এখন যদিও বুঝতে পারছো না, আর মনে করো 8টা ক্লাস যাক বা 7টা ক্লাস যাক, এরপর তুমি যখন আমরা ওই চাপড়ে চলে যাবো তখন তুমি একদম ফিল পাবা যে ও এই হইলো তাহলে কাহিনী। তুমি কল্পনা করতে পারবে না এদের বেতন কত, যারা নাকি ডিফারেন্সিয়েশন ইউজ করে করে এই দামগুলো বের করে দেয়। কারণ বলেই দিলাম যে জাস্ট 100 টাকা দামের জন্য মিনিমাম 1 কোটি টাকা লস হয় ওইসব কোম্পানির, জাস্ট 100 টাকা দাম হেরফেরের জন্য। কেউ 14,500 টাকা রাখলো, কেউ রাখলো 14,600 টাকা। এই যে একজন 100 টাকা বেশি রাখলো, অনেক বড় লস। কেউ মনে করো যে ও আচ্ছা ও 14,500 রাখছে, তাহলে আমি আরো 100 টাকা কমায় দেই, কেউ করলো 14,400 করলো, ওই ক্ষেত্রেও লস যায়। কেমনে? দেখা গেল যে নাকি 14,500 ফিক্স, সে বলবে 100 টাকার জন্য আমি এই কোম্পানিটাই কিনবো। আমি ধরো আছে না কিছু যে আমি সবসময় Xiaomi কিনবো, আমি অলওয়েজ Realme কিনবো, আমরা স্যামসাং ফ্যামিলি, আমরা অলওয়েজ স্যামসাং কিনবো, আমরা অ্যাপেল ফ্যামিলি, আমাদের ফুল ফ্যামিলি অলওয়েজ অ্যাপেল ইউজ করবে, এটা হয় অনেক ক্ষেত্রেই থাকে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ব্র্যান্ড লয়ালিটির একটা ব্যাপার আছে যে তুমি যার কাছে অলরেডি ইউজ টু, ওকে, তো সেসব ক্ষেত্রে দেখা যায় 100 টাকা কম পাচ্ছে রেখে আমি আবার আরেক ফোনে যাবো, ওই ফোন আমি চালাইতে অভ্যস্ত না, আবার আমার কষ্ট হইতে হবে, তাহলে থাক 100 টাকা বেশি দিয়ে এটাতে চলি, এরকম অনেক ক্ষেত্রে আছে। তো সেই ক্ষেত্রে তুমি যে 100 টাকা কমায় ফেললেই দাম লাভ হয়ে যাবে তাও না, তাও না। এই যে এখানে খুব হিসাব নিকাশ, এখানে আমরা জাস্ট এক্স এর সাপেক্ষে ওয়াই এর হিসাব করি, ওইখানে এক্স ওয়াই জেড পি কিউ আর অনেক কিছু সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে, বুঝছো, অনেকগুলো চলকের সাপেক্ষে। এখানে আমরা জাস্ট লিমিট দেই ডেল এক্স টেন্স টু 0, ওইখানে ডেল এক্স টেন্স টু 0, ডেল ওয়াই টেন্স টু 0, দুনিয়ার জিনিস যদি টেন্স টু 0 দিয়ে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে একটা একটা করে, দেখবো আমরা ধীরে ধীরে ওগুলো সবই দেখবো। তো কথা হচ্ছে কি অমনে আসে অনেকগুলো করতে হয়, প্রচুর পেমেন্ট এদের, যারা এই কাজটা করে হিউজ পেমেন্ট ভাই, হিউজ পেমেন্ট। তো কথা হচ্ছে কি এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের মেইন অ্যাপ্লিকেশন আর কি। আমরা তোমাকে দেখালাম তুমি যেগুলো 9-10 করে আসছো, হালকা বোরিং লেগেছে আই নো, এখন আবার ধীরে ধীরে দেখবা বোরিং কমে যাবে। আমরা হচ্ছে কি যেটা করতে চাচ্ছিলাম যে ডিফারেন্সিয়েশন করে করে একটা অ্যাকুরেট ভ্যালু চাই কিসের ঢাল নির্ণয়ে। তুমি যতগুলো কাজই করবা ডিফারেন্সিয়েশনে সবগুলোতে ঢাল নির্ণয় করতে হবে, অ্যাকুরেট ভ্যালু চাচ্ছি। নর্মালি আমি যেটা জানি ঢাল নির্ণয় হচ্ছে y2 - y1 বাই x2 - x1, তাহলে আমি নর্মাল সরল লেখা মনে করে এটাকে আমি ঢালটাকে আমি একটু হিসাব নিকাশ করলাম, কি করলাম সবগুলা y সরাই দিলাম, প্রথমত y গুলো সরাই দেওয়ার পরে আমি করলাম কি x ও দুইটা না রেখে একটা x আনলাম, এবং ওই xটাকে একটু হিসাব নিকাশ করে একটা জেনারেল একটা জিনিস দিলাম, জেনারেল একটা নাম দিলাম। এইবার এটা হচ্ছে নর্মাল ঢাল, আমি যাচ্ছি অ্যাকুরেট ঢাল। যখন নাকি আমি মোস্ট অ্যাকুরেট ঢাল বের করতে যাবো তখন আমার হরের ভ্যালুটা টেন্স টু 0 হওয়া লাগবে। যখনই 0 দিতে যাবো এরকম করলাম, এই একটা ফর্মেশন আসলো। তখন আমি যেহেতু জিনিসটা ছোট ছোট অনেক ছোট ছোট ডিভাই বাই ডিএক্স নিয়ে আসলাম, এবং সেই ক্ষেত্রে এটাকে আমি বলছি অ্যাকুরেট ঢাল। এখন কথা হচ্ছে এখানে আমি ডেল এক্স এর জায়গায় আমি এইচ দিয়ে প্রকাশ করলাম, কেন? যাতে দেখতে একটু সহজ লাগে। যত তুমি কঠিন কঠিন দেখবা খুব কষ্ট হবে। এইটা দেখো দেখতে মনে করে একটু বাদ, সেকেন্ড প্যাকেট দিয়ে কঠিন বানাই ফেলছি, বাট এইটুকু দেখতে আগের চাইতে ইজি, এইটুকু দেখতে আগের চাইতে ইজি। তাইলে তোমাকে এখন যদি যে কোনো ফাংশন দিয়ে দেয় তুমি এমনে ওই ফাংশনের ঢাল বের করবা। এখন সূত্র বের করার সূত্র কেন দেখলাম একটু পরে বলবো। আগে কথা হচ্ছে গিয়ে আমরা ডিফারেন্সিয়েশনের মূল নিয়ম দেখছি যে অ্যাকচুয়ালি নিয়ম অনুসারে কেমনে ডিফারেন্সিয়েশন করে, কেমনে ঢালগুলো নির্ণয় করে। মূল নিয়ম হচ্ছে এটা, যে কোনো ফাংশনের ঢাল আমরা বের করব এই সূত্র দিয়ে। ওকে, এই সূত্র দিয়ে। দেখো একটু ক্লিয়ার আছো কিনা, কথা একদম পাই টু পাই ক্লিয়ার কিনা।
একজন বলছো ওই পোস্টটার জন্য অ্যাপ্লিকেশন, কোন পোস্টটা এটা? ও একজন আমাকে জিজ্ঞেস করেছো ভাই ডিওয়াই বাই ডিএক্স এর লিমিট দিনে কেন? যখন তুমি ডিওয়াই বাই ডিএক্স বলছো তার মানে এই যে এই এক্সটা পার্থক্য অনেক ক্ষুদ্র, ডি মানে খুব ক্ষুদ্র পার্থক্য, তাইলে ডিএক্স দেওয়া মানে হচ্ছে গিয়ে এক্স এর পার্থক্য অতিরিক্ত ক্ষুদ্র, মানে টেন্স টু জিরো। এটা নিজে নিজেই বলছে যে আমি টেন্স টু জিরো, এই জন্য এখানে ডি ইউজ করেছি। ডেল ইউজ করলে এটা ঠিক না, মানে শিওর না যে কত। এইটার মানেও ডেল, মানে যত ইচ্ছা ডেলের ভ্যালু, ধরো ডেল এক্স, এটা ভ্যালু 500 হতে পারে, 5000 হতে পারে, এটা কোনো ঠিক নাই। এটা বড় পার্থক্য ক্ষেত্রে ডেল, আর ডি হচ্ছে খুবই ক্ষুদ্র, সেই ক্ষেত্রে তোমার টেন্স টু জিরো বলাই লাগবে না, এটা বোঝা যাচ্ছে টেন্স টু জিরো। ক্লিয়ার? এবং বিশ্বাস করো আসলে এই জিনিসগুলো ইউজ করে মানুষজন কোটি কোটি টাকা কামায়, এবং প্রচুর অ্যাপ্লিকেশন। এবং আমি অ্যাপ্লিকেশনের মেইন ব্যাখ্যাগুলো তোমাকে বলেই দিলাম। আমরা হচ্ছে কয়েকটা ক্লাস গেলেই আমরা আসল ব্যাখ্যাগুলো দেখবো। তোমাকে আমি একটু একটা মজার জিনিস দেখাই, প্র্যাকটিক্যালি দেখাই, তোমরা তো আমার একটু ওয়েট করবা মনে হয়। দেখো এটার এক্সাম্পলটা আমরা এখন দেখবো যে কি হয়। মনে করো আমার কাছে দুইটা পানির বোতল আছে, ওকে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। তোমার এটার হচ্ছে কি 2 লিটার পানি ধরে, 2 কেজির মতো বলা চলে পানি যদি রাখি। স্প্রাইটের বোতল 2.25 লিটার। এখন তুমি সিম্পলি দেখো এই বোতলটাকে আমি চাপ দিচ্ছি, বা ধরো যে চাপ দিলাম, খুব একটা কিন্তু ডাবে না। এটা দেখো অনেক নরম, অনেক নরম। এটা নরম না, আরো কিছু বোতল আছে, মনে করো কিনলে কিছু পানির বোতল আছে, ওইটা দেখবো ধরলে মনে হয় পলিথিনের বোতল, মানে প্লাস্টিক লাগেই না, মানে পলিথিন টাইপের, একদম নরম। কথা হচ্ছে এই যে দেখো এই নরম করার পিছনে কারণটাকে একটু ভালো করে শুনিও মনোযোগ দিয়ে, যে আমার এই বোতলটা হচ্ছে কি শক্ত অনেক, 2 লিটার ধরে, এইটাতে ধরে পানি আরো বেশি, 2.5 লিটার বা 2 লিটার, বাট তারপরেও এই বোতলটা ওইটার চাইতে আরো নরম, ইজিলি তোমার বেন্ড করা যায়। আমি কিন্নের বোতলটা খুঁজছিলাম, বাট এখন আপাতত আশেপাশে পেলাম না। কিন্নের বোতলগুলা, কিনলে প্লাস্টিকের বোতল যেগুলো, ওগুলো ধরলে মনে একদম মানে পলিথিন টাইপের, ধরলে দেখবা হাতে আঙুল ঢুকে যাচ্ছে বোতলের মধ্যে, এতটা নরম টাইপের বোতল। ওকে, ব্যাপার হচ্ছে ওরা যেটা করে, ওই কোম্পানি যেটা করে যে তোমার প্লাস্টিক কমায় দিচ্ছে, একটা বোতলে প্লাস্টিক কমাচ্ছে। তো ভাই লাভ কি প্লাস্টিক কমাইলে? যদি তুমি একটা বোতলে 25 পয়সার প্লাস্টিকও কমাও, বা মনে করো 50 পয়সার প্লাস্টিক তুমি কমাইলা, একটা বোতলের দাম মনে করো 1 টাকা, জাস্ট সাপোজ 1 টাকা বা 1.5 টাকা, ধরো এই বোতলটা হচ্ছে 1.5 টাকা, এই বোতলটার দাম 1.5 টাকা। এই বোতলটার চাইতে এই বোতলের প্লাস্টিক একটু কম দিল, কিরকম কম? 25 পয়সার প্লাস্টিক কম দিল। এই জন্য এটা শক্ত, মানে অনেক বেশি প্লাস্টিক দেওয়া। এটা মনে করো আরেকটু নরম, ইজিলি তোমার বাঁকা করা যায়। এটার দাম তাহলে কত হলো? 1 টাকা 25 পয়সা, এটার দাম 1 টাকা 50 পয়সা। তাইলে কেউ যদি এই বোতলের জায়গায় এই বোতল বানায়, তাহলে প্রত্যেকটা বোতলে 25 পয়সা করে লাভ হচ্ছে। এখন তাইলে তোমার যত কম প্লাস্টিক দেবে অত বেশি লাভ হবে। বোতল যদি 1 কোটি বোতল বানায়, তাহলে 25 লাখ টাকা লাভ। বুঝিও কথা, 25 পয়সা এমনি কম মনে হলো, 1 কোটি বোতল যখন বানায় 25 লাখ টাকা করে লাভ হবে, জাস্ট প্লাস্টিক একটু কমায় দেওয়ার কারণে। এখন তুমি বলতে পারো যে আচ্ছা ভাই, প্লাস্টিক আমি যখন কমাইলে আমার 25 লাখ টাকা লাভ হয়, তাহলে 25 পয়সার কেন? আমি 50 পয়সার প্লাস্টিক কমাই, 50 লাখ টাকা লাভ হবে। এই আকাশ বা এই যাই হোক যেটাই করে, মানে কিনলে এই কাজটা করে, আরো প্লাস্টিক কমায় দেয়। এখন দেখো প্লাস্টিক তো কমায় দিচ্ছে, এই ক্ষেত্রে ওদের একটা রিস্ক থাকে। যখন ওরা প্লাস্টিক কমায়, দাম বাঁচানোর জন্য প্লাস্টিকটা কমায়, যে আমি যদি একটু কম প্লাস্টিক দিয়ে আমার টাকাটা বাঁচলো, বাট পানি তো থাকছেই। এখন যখন নাকি তুমি অনেক প্লাস্টিক কমাবে, তোমার অনেক লাভ। কিন্তু এই ক্ষেত্রে একটা রিস্ক। কি রিস্ক? মনে করো কোনো একটা দোকানদার পানির তোমার গ্যালনগুলোকে বা বোতলগুলোকে বক্সের মধ্যে করে করে নিয়ে আসলো, তোমার হচ্ছে গিয়ে মুদি দোকানদাররা। এখন তুমি তো প্লাস্টিক অনেক কম দিলা, ধরো একটা বক্সের উপর আরেকটা বক্স, আরেকটার উপর আরেকটা বক্স এমনি রাখলো। কথা হচ্ছে তোমার বক্সগুলোর উপরে অন্যান্য বক্সের প্রেশার পড়ে না। তো ধরো প্লাস্টিক কম দেওয়ার কারণে যদি কোনো একটা বোতল ফেটে যায়, আশেপাশে গুলোকে এফেক্টেড করবে। ধরো কোনো কার্টুনের বোতল সবগুলো ফেটে গেল কোনো কারণে, জাস্ট উপরে চাপের কারণে। তোমার এমনি দেখে মনে হতে পারে যেন শক্ত আছে, চলবে, বাট একটার উপর একটা রাখে, একটার উপর এমনিতে রাখে, থাকে রেখে দেয়। তো দেখা গেল চাপের কারণে কোনো বোতল ফেটে গেল। এরপর থেকে ওই মুদি দোকানদার ওই কোম্পানির বোতল আর কিনবে না কিন্তু, কারণ হচ্ছে প্লাস্টিক কমের কারণে ফেটে গেছে। ভাই ওরা খালি বেশি কষ্ট কমাইতে গিয়ে প্লাস্টিক বেশি বাঁচায় ফেলে, বোতলই ফেটে যায়, তোমার দোকান নষ্ট হয়ে যাচ্ছে, প্রবলেম। সেই ক্ষেত্রে ওই দোকানদার কিন্তু ওই বোতল আর তারপর থেকে কিনবে না, ওই বোতলে পানি আর কিনবে না বিক্রি করার জন্য, হিউজ একটা লস খাবে, বুঝিও। তাইলে কথা হচ্ছে আমি প্লাস্টিক কমাইতে পারবো, প্লাস্টিক কমাইলে আমার লাভ বেশি আসবে, বাট অতটাও কমাইতে পারবো না যাতে করে একদম ফেটে যায়। দেখো ওই আগের মতো স্বামী কোম্পানির মতো, বাট ভিন্ন একটা ওয়ে তোমাকে দেখা দিলাম, একদম প্র্যাকটিক্যাল জিনিস এটা, যে আমি প্লাস্টিক কমাইলে আমার লাভ হয়, প্লাস্টিক আমি যত কমাচ্ছি অত আমার লাভ হয়, বাট একটা মার্জিন আছে। এর চাইতে বেশি যদি আমি লাভ করতে যাই, তখন দেখা যাবে লাভের চাইতে প্লাস্টিক ফেটে উল্টো লস হয়ে যাবে, মানুষজন আর কিনবে না, ব্র্যান্ড ভ্যালু কমে যাবে, বুঝছো?
এই যে লিমিটটা, যে ঠিক কত টাকার প্লাস্টিক কমাইলে আমার লাভ সর্বোচ্চ হবে, কিন্তু প্লাস্টিক আর ফাটবে না, জীবনেও প্লাস্টিক নষ্ট হবে না, আমার হচ্ছে কোনো প্রবলেম লস হবে না, এই যে মার্জিন একদম লিমিটেশন, মানে হচ্ছে একদম ঠিক এর চাইতে যদি তোমার 2 পয়সার প্লাস্টিকও তুমি কমায় দাও, তাহলে তোমার প্লাস্টিকগুলো নষ্ট হবে এবং তোমার ফেটে যেতে পারে, তারপরে তোমার হচ্ছে কি মানে বিভিন্ন সমস্যা হতে পারে। তাহলে ওরা চায় একদম থেকে একদম বলা যায় পিক, মানে যেই এটার চাইতে বেশি প্লাস্টিক কমালে লস, এর চাইতে যদি আমি প্লাস্টিক বেশি দিয়ে দিই তাহলে আবার আমার এমনি লস যায়, মানে দুভাবে সংকট আর কি। একদম চাচ্ছি যখন একদম মডারেট, মানে অত্যানুকূল অবস্থা, অত্যানুকূল তাপমাত্রা পড়েছো না ওই রকম অত্যানুকূল অবস্থা, যে হচ্ছে কি তোমার দুইটাই একদম খুব ভালো। এই জিনিসটা যে কতটুকু প্লাস্টিক কমায় দিলে আমার লাভ বেশি হবে, প্লাস্টিকও ফাটবে না, এই জিনিসটা বের করতে হয় ডিফারেন্সিয়েশন ইউজ করে করে, বুঝছো? এবং হিউজ ইম্প্যাক্ট আছে, প্রচুর 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 কাজ আছে এগুলো নিয়ে, জাস্ট ডিফারেন্সিয়েশন করে করে এই কাজগুলো করা যায়। ওকে, আমরা এই এক্সাম্পলটাই, প্লাস্টিকের এক্সাম্পলটা বা টিনের এক্সাম্পল আমরা অলরেডি দেখবো ইনশাল্লাহ নেক্সট উইক বা এরপরের উইকে আমরা দেখে ফেলবো এই এক্সাম্পলগুলো। ওকে, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে কি একটা সেকেন্ড তোমরা এখানে করছো নাকি কমেন্ট বক্সে? দাও তো দিচ্ছ নাকি এক একজনকে? আচ্ছা যাই হোক, এই জিনিসগুলো বুঝছো, একদম সিম্পল হিসাব, এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল। দুদিন পর থেকে তুমি সারাদিন খালি এক্স সাইন এক্স ই পাওয়ার 2x লন 3x দুনিয়ার অঙ্ক করবো, বাট ভিতরের ফিলটা হচ্ছে এখানেই অ্যাকুরেট ওয়েতে ঢাল নির্ণয় করতে চাই। আমরা এখন অ্যাকুরেট ওয়েতে ঢাল নির্ণয় করার ক্ষেত্রে কিছু ম্যাথ দেখবো। কি ম্যাথ? মনে করা হচ্ছে এরকম যে তোমাকে ওরা একটা কোয়েশ্চেন বললো, কোয়েশ্চেনটার আগে আমি হচ্ছে এই সূত্রটা একটু সাইডে লিখে রাখি যাতে আমাদের পরে সহজ হয় কাজটা, যে y ইকুয়াল f of x ফাংশনের গ্রাফের মোস্ট অ্যাকুরেট ঢাল হচ্ছে গিয়ে এত। সিম্পল, এই কথাটুকু লিখে রাখবো, কেন একটু পরে বুঝতে পারবো। y ইকুয়াল f of x ফাংশনের গ্রাফের মোস্ট অ্যাকুরেট ঢাল হচ্ছে গিয়ে ddx। দেখো এই যে ddx, এইটা একটা অপারেটরের মতো কাজ করে, কেমন? ওই যে এই জিনিসটা যেরকম অপারেটরের মতো কাজ করে, কন্ট্রোলার এই যে লিমিট ডেল x টেন্ডস টু 0 এরা যেমন কন্ট্রোলার, তেমনি ভাবে এই ddx ও কন্ট্রোলার, সেম জিনিস, সেম কন্ট্রোলার, একদম সেম জিনিসটা, বুঝছো কথা? এইটুকু আর এইটুকু একই জিনিস বোঝায়। ওকে, তাহলে ঢাল নির্ণয়ের সময় তুমি আগে এটা দিবা, এটার মানে কি? এটাই, এক কথায় এটাই। ওকে, কোন ক্ষেত্রে? এই ফাংশনের জন্য, শুধুমাত্র এই ফাংশনের জন্য এইটাকে বলা হবে ddx। যাই হোক, দেখো কথা হচ্ছে আমি এটার জন্য চাচ্ছি, তাহলে f of x এই ক্ষেত্রে কি করতে হবে? একদম কিচ্ছু না, একটা ভগ্নাংশ, নিচে কি দিব? h, এখানে কি দিব? h টেন্ডস টু 0, একটা লিমিট, এইটুকু জিনিস ফিক্সড। দেখো তাহলে আগে একটা লিব লিমিট h টেন্ডস টু 0 ভগ্নাংশ দিয়ে হরে h, এইটুকু ফিক্সড। উপরে কি দিব? উপরে দিব এটা যা লেখা আছে বিয়োগ দিয়ে, এটাই হুবহু লিখবো, এবং এটা কি দেখা যায় বিয়োগ দিয়ে যে লিখবো? হ্যাঁ দেখা যায়। এবং আগে কি দিব? x এর জায়গায় দিব x প্লাস h। আচ্ছা এখন আমরা দুনিয়ার ম্যাথ করবো, একটা করে করে দুনিয়ার ম্যাথ করতে থাকবো। ওকে, দেখো শুরু করে দিই, মনোযোগ দিয়ে শুনিও। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে তোমাকে একদম রিয়েল লাইফ এক্সাম্পল দেবো, বুঝিও, খুব মনোযোগ দিয়ে শুনবা কথা। এরকম একটা হিসাব হইলো যে একটা গাড়ির ক্ষেত্রেই বেগ বাই সময়ে গ্রাফটা হচ্ছে এরকম। ওকে, এটা হচ্ছে বেগ বাই সময় গ্রাফ। এটা অ্যাকচুয়ালি কিসের গ্রাফ? এটা হচ্ছে v ইকুয়াল টু e পাওয়ার t এর গ্রাফ। ওকে, এখন কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, t ইকুয়াল 50 সেকেন্ড সময়ে, t ইকুয়াল 50 সেকেন্ড সময়ে ত্বরণ কত? এখন দেখো খুব মনোযোগ দিয়ে শুনিও, ম্যাথগুলো দামি ম্যাথ, বইয়ে নাই, লিটারালি এক কথা বললাম, বইয়ে নাই, আমার বানানো ম্যাথ। দেখো তুমি একটা গাড়ির ক্ষেত্রে v বাই t এর গ্রাফ আঁকলা, আঁকার পরে দেখলা চেহারা আসছে এরকম। কিসের চেহারা এটা? এটা হচ্ছে e পাওয়ার x এর ফাংশন। এখানে যেহেতু x বলতে t আছে, তাহলে e পাওয়ার t, y যে বলতে v আছে, তাহলে y ইকুয়াল টু e পাওয়ার x না দিয়ে দিলাম v ইকুয়াল টু e পাওয়ার t। কারণ কি? এটাই হচ্ছে কি আমার x, এটাই হচ্ছে আমার y, সেই ক্ষেত্রে y আর x না দিয়ে v আর t দিলাম। ওকে,
এখন ব্যাপার হচ্ছে এই ম্যাথটাকে কেমনে সলভ করতে হবে। প্রথম কথায় আসি। প্রথম কথা হচ্ছে আমাকে একটা ফাংশনের গ্রাফের ত্বরণ নির্ণয় করতে বলা হচ্ছে। প্রথমত ত্বরণ, ত্বরণ কেমনে নির্ণয় করতে হয়? ত্বরণ হচ্ছে ত্বরণ ইকুয়াল টু কত? ডেল ভি বাই ডেল টি না? কিন্তু আমরা চাচ্ছি নির্দিষ্ট সময়, একটা এক্সাক্ট টাইমে, এবং এটা হচ্ছে বারবার পরিবর্তন হয়, সরল লেখায় যায় না, চেঞ্জ হয়। সেই ক্ষেত্রে আমাকে এটা কি করতে হবে? এরকম বড় বড় রাখলে চলবে? সূক্ষ্ম আনতে হবে না? তাইলে আমি এটা আর লিখবো না, এখন থেকে আমি এমনি আর লিখবো না, আমি লিখবো কি সূক্ষ্ম সূক্ষ্মর জন্য, মানে ডি ভি বাই ডিটি। দেখো বুঝো কিনা, ডেল ভি বাই ডেল টি না দিয়ে ডিভি বাই ডিটি। কেন? কারণ ডি মানে খুবই ক্ষুদ্র পার্থক্য, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্যের জন্য ত্বরণ আমরা দেখবো প্রথমত। এখন আসি যে আমি এটাকে কেমনে ইউজ করতে পারি। প্রথম কথা হচ্ছে কি, তুমি এখানে ভি তো আমরা রাখবো না। কেন রাখবো না? কারণ সবকিছু আমরা এক্স যুক্ত রাখবো, ওয়াই এর কোনো কিছু আমরা রাখবো না। তাহলে জিনিসটা কত আসে? আসে হচ্ছে কি ডি ডিটি অফ ভি, বা এই ভি এর জায়গায় লেখা যায় ই পাওয়ার টি। ঠিক। এখন কথা হচ্ছে ডি ডিটি অফ ই পাওয়ার টি যে কত আসে এটা তো আমরা জানি না। জানি? এই জিনিসটা আমরা এখন জানবো। খুব মনোযোগ দিয়ে দেখিও যে ডি ডিটি অফ ই পাওয়ার টি কত আসে এটা তো আমরা জানি না। আমরা এখন এইটাকেই এই মূল নিয়মে ইউজ করে করে দেখবো যে কত আসতে পারে। যে সবসময় যদি তোমার কখনো গ্রাফ হয় ই পাওয়ার টি বা ই পাওয়ার এক্স, তখন ওটার ঢাল এক কথায় আমি কেমনে বের করতে পারি? এটা কি সূত্র বের করার সূত্র। আমি ই পাওয়ার এক্স এর গ্রাফের জন্য ঢাল নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা ইউজ করব বা বের করব। তাহলে সিম্পলি আমি কি করবো? খুব মনোযোগ দিয়ে শুনে কথা, দামি জিনিস এটা। আমরা কাজ করব হচ্ছে কি ই পাওয়ার এক্স এর ঢাল নির্ণয়ের ক্ষেত্রে ঢাল কেমন নির্ণয় করতে হয়? এমনে। তাহলে আমি লিখবো যে ডি ডি এক্স অফ ই পাওয়ার এক্স। ভাই এক্স কেন লিখলেন? কারণ নরমালি আমরা এক্স দিয়ে একটু কমফোর্ট ফিল করি। এখানে কেন টি লিখলাম? অঙ্কের স্বার্থে। ওকে, আমরা এটা একবার চেক করে দেখবো। কেমনে চেক করব? মূল নিয়মের সূত্র দিয়ে। ডিডিটি অফ এফ অফ এক্স থাকলে এরকম হয়, আমরা ডিডিটি অফ ই অফ এক্স দিয়ে করব। কি করতে হয় খুব ভালো করে শুনিও কথাটা। এখন যে বুঝবা সেই চাপ্টারে সব অঙ্ক পারবা। প্রথম কাজ হচ্ছে কি, এক নম্বর কাজ, লিমিট এইচ টেন্ডস টু 0 লিখবো। ওকে, তো লিখলাম লিমিট এইচ টেন্ডস টু 0। দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজ হচ্ছে গিয়ে ভগ্নাংশের দাগ দিয়ে হরে এইচ, তাহলে সামনে একটা ভগ্নাংশের দাগ দিলাম, হরে এইচ। এরপরে 3 নাম্বার কাজ হচ্ছে যাকে ডিফারেন্সিয়েট করছি মাইনাস দিয়ে ওটাকে লিখবো। এটাকে বলা হয় ডিফারেন্সিয়েট করা। যাকে অন্তরীকরণ করছি বা যার অন্তরজ নির্ণয় করছি, তাহলে এখানে কাকে করছি? ই পাওয়ার এক্স কে না, মাইনাস দিয়ে ই পাওয়ার এক্স কে দিলাম। একদম লাস্ট কাজ হচ্ছে মাইনাস এর আগে কি করবো জানো? হুবহু এই জিনিসটাই, মানে যাকে ডিফারেন্সিয়েট করছি তার এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ দিয়ে মাইনাস এর আগে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ দিয়ে মাইনাস এর আগে। তাইলে কাকে করছিলাম? ই পাওয়ার এক্স কে না, ওইটা এই যে এটা এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ দিলাম, এটা হুবহু এটা দিব, জাস্ট এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ, বাকি জিনিস সব সেম, মাইনাস এর আগে বসাই দিলাম। দেখো একটু বুঝছো কিনা? আগে এটা বলো, এটা বুঝছো কিনা? প্রথম কাজ হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0, ভগ্নাংশ দাগ দিয়ে নিচে এক্স এইচ, এরপরে যাকে করছি তাকে আমি হচ্ছে মাইনাস দিয়ে লিখবো, এবং এইখানের এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ দিয়ে বামে লিখবো মাইনাস এর আগে। বুঝছো কথা? ক্লিয়ার? এখন জিজ্ঞেস করছে এগুলোকে এক্সামে আসে নাকি? আসে। কি আসে তুমি দেখবা তো একটু পরে। এখন কথা হচ্ছে এটা কেমনে করবা? এই অঙ্ক করার জন্য সারা জীবন ধরে লিমিট শিখেছো, লিটারালি এক কথায় বলতে গেলে বলা চলে এটাই। এখন আমি যেটা করতে পারি, এটা লিমিট কেমনে নির্ণয় করবা? তোমাকে ধরো এটা দেওয়া হলো, লিমিট কেমনে নির্ণয় করবা? তুমি জানো যদি এরকম ই দেওয়া থাকে তুমি লিমিট কেমনে নির্ণয় করতে হয়। প্রথম কথা হচ্ছে গিয়ে লিমিট এইচ টেন্ডস টু 0 দিবা, ই এর জিনিসগুলোকে ভেঙে ফেলো, তাহলে কি হয়? ই পাওয়ার এক্স ই পাওয়ার এইচ মাইনাস ই পাওয়ার এক্স, নিচে একটা এইচ থাকবে। এখন তুমি এখান থেকে দেখতে পাচ্ছ একটা জিনিস, যে এখানেও ই পাওয়ার এক্স এখানেও ই পাওয়ার এক্স, সমান নাও। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, ই পাওয়ার এক্স নিলাম, ই পাওয়ার এইচ মাইনাস 1, ই পাওয়ার এক্স থেকে কমন নিয়ে নিলাম, নিচে একটা এইচ থাকবে। কথা হচ্ছে আমরা এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি? এইচ এর সাপেক্ষে না,
কন্ট্রোলারের মধ্যে কে আছে অনলি এইচ না, তাহলে এইচ ছাড়া বাকি সবাই হচ্ছে ধ্রুবক, তাহলে এখানে এক্স ও ধ্রুবক, এক্স ও বাইরে চলে যাবে, মানে পুরো ই পাওয়ার এক্স বাইরে থাকবে কে লিমিট এইচ টেন্ডস টু 0 আজানটা শেষ হবে। 3 মিনিটের ব্রেক। আমি এটা আরেকবার বুঝাবো, টেনশন করিও না। এই জায়গাটা কঠিন, এই অঙ্কগুলো কঠিন অ্যাকচুয়ালি, আমি বিশ্বাস করি এটা কঠিন, এই জন্য হচ্ছে কি পুরো একটা ক্লাস নিয়ে এমনি বোঝাচ্ছি, এবং এটা আরো কঠিন। তুমি জাস্ট সিম্পলি এই যে ফর্মুলাটা বের করলাম না, এটা একবার বইটা খুলে দেখিও, তাহলে বুঝতে পারবা কোন লেভেলের কঠিন, আসলেই কঠিন জিনিস। দেখো তো কথা হচ্ছে, আমি একদম শুরুতে যদি বলি আমি চাচ্ছি ই পাওয়ার এক্স টাইপের কোন জিনিসের ঢাল নির্ণয়ের ফর্মুলা বা ঢাল নির্ণয় কেমনে করা যায়, আমি এই ক্ষেত্রে এসে আটকে যাচ্ছি যে এখন আমি করবোটা কি। সেই ক্ষেত্রে আমি দেখতে যাচ্ছি যে এখন ই পাওয়ার এক্স থাকলে কেমনে ঢাল নির্ণয় করা লাগে। তাহলে আমি যে কোনো ফাংশনের জন্য ঢাল নির্ণয়ের জন্য এটা সূত্র জানি। সূত্র কি হচ্ছে, সূত্র করতে হয় প্রথমত লিমিট এইচ টেন্ডস টু 0 লিখবো, আচ্ছা ভগ্নাংশের দাগ দিয়ে হরের মধ্যে বা নিচে একটা এইচ দিব, দিলাম। লাস্ট ওয়ান হচ্ছে গিয়ে যাকে ডিফারেন্সিয়েট করছি, কাকে করছি এফ অফ এক্স কে, বা এখানে দেখো কাকে করছি ই পাওয়ার এক্স কে, যাকে ডিফারেন্সিয়েট করছি মাইনাস দিয়ে উপরে তাকে লিখবো, উপরে কথাটা রাখো, উপরে তাকে লিখবো। তাহলে এখানে করছি ই পাওয়ার এক্স কে, তাহলে মাইনাস দিয়ে উপরে তাকে লিখবো। এখন সামনে একটা বাকি না, সামনেও সেম জিনিসই লিখবো, খালি এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ, সেম জিনিস লিখবো, এক্স এর জায়গায় লিখবো এক্স প্লাস এইচ, দ্যাটস ইট। এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ দিয়ে সেম জিনিস মাইনাসের আগে, সেম জিনিস মাইনাসের আগে, আর কিছু না। এইটুকু তো লিখলাম। এখন আমার এখানে আছে ই পাওয়ার এক্স প্লাস এইচ, এটাকে দুইটা পার্ট করা যায়, ই পাওয়ার এক্স আর ই পাওয়ার এক্স। এইবার হচ্ছে কি আমি যেটা করতে পারি, এখানে ই পাওয়ার এক্স কমন নিয়ে নিলাম, ই পাওয়ার এক্স মাইনাস 1, খুব ভালো। ই পাওয়ার এক্স কে বাইরে পাঠিয়ে দিলাম, লিমিট এইচ টেন্ডস টু 0। এরপর হচ্ছে 1/h, এখানে এই জায়গাটা এরকম। এটা অঙ্কটা কঠিন, এটা আমার কোনো দোষ নেই ভাই, বিজ্ঞানী নিউটন বলো লিবনিজ বলো ওরা এটা বের করেছে, তোমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে তাই কঠিন লাগে। ও জাস্ট মানে অন্ধের মতো হাতে হাতে এটা খুঁজে পেয়েছে যে এমনি এমনিও করা যায় কাজটা, ওর অবস্থা বুঝো। ওটা মানে ও চিন্তা করে যাচ্ছে এমনি করা যায়, এমনি করা যায়, এমনি করলো, ওর অবস্থা বুঝো, সে কেমনে পারলো, ওর বলা উচিত না, ওনার মহামান্য। দেখো যাই হোক, বেশি বড় তো মানে নাম ধরে আর কি সবাই ডাকে, যে নিউটন লিবনিজ, আসলে স্যার বলা উচিত, ওনাকে সম্মান প্রদানে। যাই হোক দেখো 1610 সালে সম্ভবত বানিয়েছিল, 1610 সাল মানে বুঝছো 400 বছর আগে, 400 বছর আগে নিউটন লিবনিজরা এগুলো চিন্তা করতো। যাই হোক কথা হচ্ছে যে এইবার আমি যাচ্ছি এটাকে একটু হিসাবটা সহজ করতে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যখন অবস্থায় আসবে তুমি জানো অলরেডি যে ই এর ফাংশনের যে সিরিজটা ওটা দিয়ে দিব। ই এর সিরিজটা কত ছিল, ই পাওয়ার এক্স থাকলে কত হয় 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট ডট। এই জন্য বলেছিলাম লেকচার 3টা একটু দেখে ফেলতে, ওই জিনিসই। তাহলে ই পাওয়ার এক্স লিমিট এইচ টেন্ডস টু 0, ই পাওয়ার এইচ এর জায়গায় 1/h আগে লিখবো, ই পাওয়ার এইচ এর জায়গায় লিখবো এটা পুরোটা। এখানে x থাকলে x বসে, এখানে যেহেতু h বসবে, মানে 1 প্লাস h স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট ডট। এইটা হচ্ছে জাস্ট ই পাওয়ার এইচ এর জায়গায় লিখলাম, -1 দিয়ে এই। এখন কথা হচ্ছে জিনিসটা তাহলে কত আসে, লিমিট h টেন্ডস টু 0, 1/h এইখানে, আর এই 1 বিয়োগ এই 1 কাটাকাটি থাকবে শুধু h স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। তোমরা এগুলো তো একদম ঝানু পাকা হওয়ার কথা দুদিনে, ওকে আমার মনে হয় তোমরা পারো অলরেডি এগুলো। এরপরে সবগুলো থেকে h কমন নেওয়া যায়, তাহলে কমন নাও, তাহলে h গুলো কমন নিলে এখানে একটা h বাই h আসবে, বাকি থাকবে 1 প্লাস h বাই 2 ফ্যাক্টোরিয়াল, h স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট। এই h কাটাকাটি চলে যাবে, এবং যেটা হবে খুব সহজেই যেটা হয়ে যাবে যে ই পাওয়ার x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, 1 প্লাস h বাই 2 ফ্যাক্টোরিয়াল, h স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। এখন কথা হচ্ছে যে এই h এর মান যে 0 সব জায়গায় বসায় দাও না, তাহলে কত আসে, সব জায়গায় বসায় দিলে 1 প্লাস 0 বাই 2 ফ্যাক্টোরিয়াল, 0 স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট ডট। এখন কথা হচ্ছে দেখো সবগুলোই তো 0, তাহলে কি হয় অ্যানসারটা যেটা আসে ই পাওয়ার x প্লাস 1 মানে ইনটু 1 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 করতে করতে দেয়, তাহলে সবগুলো আলটিমেটলি যেটা হয় যে ই পাওয়ার x ইনটু 1 ইকুয়াল ই পাওয়ার x। তাহলে খুব ঠান্ডা মাথায় দেখো, আমি যদি ই পাওয়ার x এর গ্রাফকে ডিফারেন্সিয়েট করি তাহলে অ্যানসারটা ওই ই পাওয়ার x ই আসে। এইটাই হচ্ছে তোমার মেইন ফর্মুলা। এটা একটা ফর্মুলা, যে কি ফর্মুলা,
ই পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে অ্যানসারটা ই পাওয়ার এক্স আছে। একটা ফর্মুলা কেমনে আনতে হয় এইটা, তাহলে কি বললাম এই সূত্রটা হচ্ছে কি সূত্র বের করার জন্য সূত্র, এই যে এইটাকে ইউজ করে আমরা বিভিন্ন সূত্র বের করি। এগুলো তুমি পরীক্ষার খাতায় সূত্র হিসাবে লিখবা, ওকে। বাট মাঝে মাঝে তোমাকে বলে দিবে মূল নিয়মে বের করে দেখাও, তখন তোমাকে এমনি কাজটা করতে হবে। এটা হচ্ছে মূল নিয়মে ই পাওয়ার এক্স এর অন্তরজ নির্ণয় করলাম। আগেকার জমানায় এই অঙ্ক প্রচুর আসতো, ইদানিং রিসেন্টলি কিছুটা কম আসছে, বাট এই অঙ্ক কতে একটা হইলেও আসবে। কতে দিলে তোমাকে সিরিজের দিবে, নর্মাল গুলো দিবে, আর সিরিজ দিলে হচ্ছে 4 নম্বরে দিবে, ওকে। ভর্তি পরীক্ষা আসে প্রচুর, এবং হচ্ছে তোমার এই জিনিস এই পার্টটা আসবে, এইটা আসে, ওকে। এমনি এই অঙ্ক দিলে 4 নম্বরে দিবে। ই পাওয়ার এক্স দিবে না, দিবে ই পাওয়ার 2x, ই পাওয়ার 5x, ই পাওয়ার 19x, এইরকম দিবে। বলবে সৃজনশীল করলাম কি, আমি তো বইয়ে আছে ই পাওয়ার এক্স, আমি তো সৃজনশীলতার মাধ্যমে ই পাওয়ার এক্স না দিয়ে দিলাম ই পাওয়ার 2x, এটা আমার সৃজনশীলতা। ব্যাপারটা হচ্ছে এরকম, কথা বুঝছো? এই সৃজনশীলতাই করবে, আর কিচ্ছু না। লিটারালি তখন বলবো সৃজনশীল অঙ্ক, সৃজনশীল প্রশ্ন, যে এক্স তো দিনে ই পাওয়ার 3x দিয়েছি, নতুন জিনিস বানাইলাম, ওকে। যাই হোক, বাকি সব কাজ এরকম, ওই পাওয়ার 3x টা সামনে আসবে, আর কিচ্ছু না, বাকি অঙ্ক তো একই জিনিস। আচ্ছা, এখন এই জিনিস কেন করলাম, এটা প্র্যাকটিক্যাল ইউজ কি? ইউজ হচ্ছে কি এটা, যখন নাকি গ্রাফ তুমি পাবা এরকম, ঢাল তুমি এমনি বের করে দিতে পারো। তাহলে আমরা যেখানেই পাবো ddx অফ ই পাওয়ার এক্স, ওটাই দিব হচ্ছে ই পাওয়ার এক্স। এখানে পাচ্ছি ddt অফ ই পাওয়ার টি, তাহলে অ্যানসার কত আসবে? এখানে x থাকলে ই পাওয়ার এক্স হয়, এখানে t থাকলে আসবে ই পাওয়ার টি। এখন দেখো এটাকে ত্বরণ ইকুয়াল টু করতে করতে ই পাওয়ার টি আসছে। আমাকে জিজ্ঞেস করছে 50 সেকেন্ড সময়ে ত্বরণ কত, তাহলে আমি কি করবো, সিম্পলি এখানে ই এর পাওয়ার টি না লিখে লিখবো ই এর পাওয়ার 50, এবং এটাই হচ্ছে অ্যানসার, মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো পারবা কিনা, অঙ্কটা ভালো ছিল। এমনি ইউজ করতে হয়, ওকে, এমনি ইউজ করতে হয়। ক্লিয়ার অর নট, তাড়াতাড়ি বলো, ওকে। এখন সেম টাইপের জিনিস আমরা আরেক ক্ষেত্রে দেখব। কি ক্ষেত্র সেটা? এটা হচ্ছে গিয়ে আরেকটা গাড়ি, সে হচ্ছে রেসিং ট্র্যাকে, সে কানে একটু কম শুনতে পায়, তার পর্দা একটু মোটা, সে হচ্ছে শব্দ একটু পরে শুনে, বুঝছো? সে শব্দ একটু পরে শুনে, এটা মুছে দেখতে থাকো আস্তে আস্তে। সে সাউন্ড একটু পরে শুনে, দেরিতে শুনে। তো সে রেস খেলতে গেছে, সবাই গাড়ি নিয়ে রেডি, সামনের দিকে সে ফোকাসড, গাড়ি স্টার্ট দিবে, বাঁশি ফু দেওয়া শেষ, বাট সে তো সাউন্ড একটু পরে শুনে, সে খেয়াল করে নাই যে বাঁশি ফু দিয়েছে, সে গাড়ি একটু পরে স্টার্ট করেছে। যেই নাকি শুনলো একদম জোরে তখন স্টার্ট করলো, তাহলে কি হইলো? সবার শুরু ওইখানে, সে কিছুক্ষণ শব্দ শুনেই নাই, হঠাৎ করে সে শব্দ শুনলো এবং গাড়ি অমনে গেল। এটা হচ্ছে ওই লোকের জন্য v/t এর গ্রাফ, ওকে। এটা হচ্ছে ওই লোকের জন্য v/t এর গ্রাফ। এখন তোমাকে যদি বলা হয় যে এটা কিসের গ্রাফ, তুমি বলো ভাই এটা তো ln x এর গ্রাফ মনে হচ্ছে, এটা তো আমার ln x এর গ্রাফ মনে হচ্ছে, এখানে তো x নাই t আছে, তাহলে বলবো ln t, ln t, ওকে। এটা কার ভ্যালু? v এর ভ্যালু, y ইকুয়াল টু ln t। এখন তোমাকে যদি কোশ্চেনটা আমি করি এরকম, যে কোশ্চেন হচ্ছে 2তম সেকেন্ডে গাড়িটির ত্বরণ কত? খুব মনোযোগ দিয়ে শুনে, অঙ্কগুলো কেন কাজে লাগবে বুঝবা ধীরে ধীরে। 2য় সেকেন্ডে গাড়িটার ত্বরণ কত? কোন গাড়ি? রেসিং ট্র্যাকে প্রথমে যখন বাঁশি ফু দিয়েছে ও নড়ে নাই, ও শুনেই নাই, ও একটু পরে শুনলো, যেটাকে শুনলো তাড়াতাড়ি করে দিল, এরকম হুম করে চলে গেল, ওকে, লাইক দ্যাট। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি 2য় সেকেন্ডে গাড়িটার ত্বরণ কত হবে। মনে করো এটা হচ্ছে কি আমার 1তম সেকেন্ড, এটা 2তম সেকেন্ড, এই 2তম সেকেন্ডে গাড়িটার ত্বরণ কতটুকু আসবে? তাহলে আমি কি করবো, এই 2য় সেকেন্ডে এমনি করে ছোট করে এরকম হচ্ছে কি dv/dt এমনি বের করতে হবে, তাই তো? এটাই তো করতে হয়। তাহলে আমি সিম্পলি যে এই ছোট 2য় সেকেন্ডে খুব কম জায়গা রেখে dv/dt বের করবো। তাহলে আমার ত্বরণের মান যেটা আসবে a ইকুয়াল টু হবে dv/dt। এখন v এর মান কত? ln t না, তাহলে ddt অফ ln t। এখন আমি তো এটার জন্য সূত্র জানি না, আমি তাহলে কি করব? সূত্র চিন্তা করে বের করব। দেখো জিনিসগুলো বুঝতে পারছো কিনা, ব্যাকগ্রাউন্ডে কাজগুলো আসলে কেন করছি আমরা, ব্যাকএন্ডে হচ্ছে কি এমনি কাজগুলো করতে হয় আর কি। আগেকার দিনে সূত্র ছিল না, তখন হচ্ছে ওরা এই মূল নিয়মে কাজটা করতে থাকবা। কি করবা?
আমি চাচ্ছি বের করতে, তাহলে কেমনে করা যায়? যেহেতু এখানে টি না দিয়ে এক্স দিয়ে করলে সুবিধা, আমি টি বাদ দিয়ে এক্স দিব। আচ্ছা, তাহলে কি করা যায়? তুমি আমাকে চিন্তা করে বলো কি করবা তুমি যখন নাকি পজিশনে করবা, কি করবা? প্রথমত তোমাকে যখন নাকি কোনো একটা ফাংশনের ঢাল বের করতে বলবে, মোস্ট অ্যাকুরেট ঢালের জন্য তুমি চলে যাবে এখানে। কি করতে হয়? সবার শুরুতে লিখতে হয় লিমিট h টেন্ডস টু 0, লিখলাম। এখন দেখিও তাহলে পারবা। দ্বিতীয়ত ভগ্নাংশের দাগ দিয়ে হরে h দিলাম। তৃতীয়ত যাকে ডিফারেন্সিয়েট করছি মাইনাস দিয়ে উপরে তাকিয়ে লিখবো। কাকে করছি? ln x কে না, মাইনাস দিলাম, উপরে তাকিয়ে লিখলাম। 4 নাম্বার x এর জায়গায় x প্লাস h দিয়ে সেম জিনিস মাইনাসের আগে x এর জায়গায় দিব x প্লাস h, সেম জিনিস মানে ln, এটা মাইনাসের আগে দিয়ে দিলাম। শেষ। এটা হচ্ছে প্রথমত সূত্রটা অ্যাপ্লাই করলাম। এবার আসবো অঙ্কে। কি করা যায় অঙ্কের ক্ষেত্রে? হিসাব খুবই সহজ। এই অঙ্কটা সোজা। এই যে h, এখানে ln সামথিং মাইনাস ln সামথিং, যদি দুইটা ln একটা থেকে একটা বিয়োগ যায় কি হয়? ভাগ হয়ে যায়। তাহলে ln দিলাম x প্লাস h বাই x। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এটাকে আমি একটু বাচ্চাদের মতো করেই করছি, কারণ এটা আমার অ্যাডমিশনের ক্লাস না, একাডেমিকের ক্লাস। আমি একটু বাচ্চাদের মতো করেই করবো। তোমরা এখানে যদি কেউ কিছু মনে করো যে ভাই এত কেন ভেঙে ভেঙে করায়, এটা আমি হচ্ছে কি, এটা তো অ্যাডমিশনের ক্লাস না, আমি জানি তোমরা কিচ্ছু পারো না, আমি বিশ্বাস করি যে তোমরা কিচ্ছু পারো না, এরপরে করাচ্ছি। তাহলে আমি হচ্ছে কি x বাই x, h বাই x, এই যে x বাই x, h বাই x এই করালাম, নিচে হচ্ছে h, লিমিট h টেন্ডস টু 0। এখন দেখো x বাই x মানে কত? 1 না? 1 প্লাস h বাই x। এখন তুমি আমাকে বলো, তুমি ln 1 প্লাস x এর জন্য ফর্মুলা জানতো না? কি ছিল ফর্মুলা? ছিল কিরকম? যে তোমার x প্লাস x স্কোয়ার বাই 2, x কিউব বাই 3, x পাওয়ার 4 বাই 4, এমনি এমনি না আগায় 3টা ডট দিও। একবার এক পিএইচডি রিসার্চ পেপারে 3টা ডট না দেওয়ার কারণে কেটে দিয়েছিল। ডট সবসময় 3-4টা করে দিবা না, 3টা করে দিবা। 3টা দিবা স্পেস, 3টা দিবা স্পেস, এমনি এমনি। ওকে, যে 3টা স্পেস, 3টা স্পেস, 3টা স্পেস, এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড রুল। বললাম তো, একবার একজন পিএইচডির পুরো মানে এক বছর বা কয়েক মাস লাগায় করেছে, জাস্ট এই ডট ডট গুলো ঠিক মতো দেয় নাই, ট্রিপল ডট স্পেস এমনি এমনি দেয় নাই, এই জন্য পুরো পেপার বাতিল, বললো আবার করো। এখন কি যে ভুল এটা বলে না, বুঝছো? পরে যখন ওই লোকে জানতে পারলো যে নাকি করলো যে ট্রিপল ডট, তখন সে দুঃখ, আর দুঃখ ছাড়া আর কি বলো, এটা করা যায়, এটা কোনো মেজর ভুল না, বাট হচ্ছে গিয়ে ইউনো। এখন আসি, তাহলে লন এই জিনিস। এখন আমরা কি জানি, লন যখন নাকি এরকম থাকবে তখন আমরা কি করব? তাতেই বলো কি করা যায়? আমি এটা 1/s দিলাম মনে করো, বা এভাবে রাখলাম লন সামথিং সামথিং। এখানে আমরা কি করব? আমরা মনে মনে ধরে নিব যে পুরোটা হচ্ছে x, এই সূত্রের x হচ্ছে পুরোটা। তাহলে কেমনে লিখতে হবে? কাজ খুবই সিম্পল, আগে লিখবো x মানে এই পুরো h বাই x, যোগ দিলাম। এইবার h বাই x কে হোল স্কয়ার করে ভাগ 2, h বাই x কে এটা h হোল কিউব করে ভাগ 3, এমনি এমনি আগাবে। ঠিক তো? কথা হচ্ছে সবার কাছে তো একটা করে h আছে, কমন নাও। কমন নিলে কি হয়? 1/x প্লাস h বাই 2x প্লাস হচ্ছে কি h স্কয়ার বাই 3 স্কয়ার হবে, এখানে 3x কিউব, এমনি এমনি আগাবে। আচ্ছা, নিচে একটা h। এবার দেখো এই h কাটা থাকবে কে? লিমিট h টেন্ডস টু 0, 1/x প্লাস h বাই 2x স্কয়ার, h স্কয়ার বাই 3x কিউব। ওকে, রেশিওটা কি হয়? আলটিমেটলি তুমি যখন নাকি প্রত্যেকটা x এর জায়গায় h এর জায়গায় 0 বসাই দিবা, অ্যানসার আসবে 1/x প্লাস 0 বাই সামথিং মানে 0 প্লাস 0 বাই সামথিং মানে 0, এমনি এমনি আগাবে। তাহলে আলটিমেট জিনিসটা কত আসবে? অ্যানসার আসবে হচ্ছে 1/x। তাহলে বলা যায় যে ddx অফ ln x এর অ্যানসার হচ্ছে 1/x। সূত্রটা এমনি আসে, সূত্রটা ঠিক এভাবে আসে, খুব কঠিন কিছু না। আমি শুরুতেই বলেছি যে আগে যেই থিওরি পড়ালাম এটার ব্যাপারে, ওটাই ছিল বেসিক কঠিন। ওইটা আবিষ্কার করেই তো সে নিউটন, বিজ্ঞানী যাকে বলো তুমি নিউটন নাম শুনো, এই সূত্রটা বের করার মাধ্যমেই সে নিউটন। লিবনিজ এই সূত্র বের করার মাধ্যমে লিবনিজ। নিউটন আর লিবনিজের মধ্যে একটা মজার ব্যাপার আছে। এই ক্যালকুলাস বের করার সময় তোমার নিউটন যেটা করে, তোমার বলা যায় যে লিবনিজ আসলে সবার আগে ক্যালকুলাসের ধারণাটা আনে, কিন্তু সে হচ্ছে একটু বসে থাকে, একটু দেরিতে বলবো, আর একটু চিন্তা করে একটু ভালো বানাই এটাকে, তারপরে বলবো।
এরকম করতে 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 মানে দেখা গেল সে বিজ্ঞানী লিবনিজ, বুঝিও লিবনিজ, সবার আগে সে ক্যালকুলাস চিন্তা করা শুরু করলো, কিন্তু সে কাউকে বলেনি, লুকায় রেখেছে, কাউকে বলে নাই। সে মনে করো 10 বছর চলে গেল, সে আরো গবেষণা করছে এটা নিয়ে, জাস্ট এই সূত্র ফর্মেশন নিয়ে। তুমি তো এটা একবারে দেখে ফেললা, শিখাই দিলাম, বাট বিজ্ঞানী লিবনিজ মনে করো 8 বছর 10 বছর ধরে জাস্ট এই সূত্র বানাচ্ছে, সে কাউকে বলে নাই। কেন? যদি বলে দিতে আবার বুঝে গেলে সে আগে বলবে না, সে এটাকে আরেকটু ডেভেলপ করবে যাতে মানুষ দেখলে ও বাবা এটা কি জিনিস, এরকম মনে করে। আচ্ছা, লিবনিজ বলবে বলবে ভাব এখনো বলা শুরু করেনি বা মানুষের কাছে বলে নাই, এমন সময় নিউটন এটা আবিষ্কার করে বলে দিয়েছে। কিন্তু নিউটন কখন চিন্তা করা শুরু করলো? নিউটন চিন্তা করা শুরু করেছে আরো পরে, নিউটন এটা আবিষ্কার করেছে আরো অনেক পরে। লিবনিজ আরো অনেক আগের থেকে এটা নিয়ে কাজ করতে পারছে, বলে নাই, মুখ ফুটে বলে নাই। যেমনটা তোমরা হচ্ছে প্রেমের ক্ষেত্রে করো, মুখ ফুটে বলো না ভাই, এর মধ্যখান দিয়ে আরেকজন এসে নিয়ে যায় গিয়ে, তারপর লক্ষ্য করে হ্যাঁ আমার তো নিয়ে গেল, এখন আমার কি হবে, হতাশ হয়ে যাও। বাট ব্যাপার হচ্ছে লিবনিজের ক্ষেত্রে সেম জিনিস, লিবনিজ আগের থেকে সবাইকে বলে বলে ভাবো এটা চিন্তা ভাবনা করছে, বাট মাঝখান দিয়ে নিউটন অনেক পরে এসে চিন্তা করে সবার আগে বলে দিয়েছে নিউটন। এখন নিউটন যখন সবাইকে বললো দেখো ক্যালকুলাস আবিষ্কার করলাম, এইটা হচ্ছে কি ফাংশনের লিমিট, তখন লিবনিজ তো দুঃখ পেল। এখন ও সবাইকে বলে দেখো এই যে দেখো আমার নোট খাতা, এই নোট খাতায় আমি নিউটনের অনেক আগের থেকে হিসাব করা শুরু করেছিলাম, বাট তোমাদেরকে বলি নাই। এখন এটা নিয়ে তো ব্যাপক একটা মহা মুশকিল যে আবিষ্কারক দিবে কাকে। আবিষ্কার নিয়ে কিন্তু একটা ব্যাপার আছে যে আবিষ্কারক, যে সবার আগে কে চিন্তা করেছে, উদ্ভাবক। এখন লিবনিজ সবার আগে চিন্তা শুরু করলো, বাট ও কাউকে রিভিল করে নাই, কাউকে বলে নাই। নিউটন চিন্তা শুরু করেছে পরে, বাট বলেছে সবার আগে। এখন এটা নিয়ে ওই 3 সদস্যের কমিটি গঠন করে না, ওরকম কমিটি বানানো শুরু করলো, বুঝছো। এখন ওই সময় কমিটি হচ্ছে তোমার ওই যে কি যেন নাম, রয়্যাল সোসাইটি অফ সায়েন্স এরকম ছিল, ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি। তো ওইখানে ওই সময় নিউটনের খুব নাম দাম, যদিও লিবনিজ এটা সবার আগে চিন্তা করে, বাট নিউটনের তখন খুব নাম দাম। নিউটন তখন করলো কি, নিউটন তখন রয়্যাল সোসাইটির চেয়ারম্যান টাইপের বলা যায়, খুব বড় প্রধান। তো আবিষ্কারকের পেটেন্ট কাকে দিবে, নিউটনকে নাকি লিবনিজকে? লিবনিজ আবিষ্কার করেছে আগে কিন্তু কাউকে বলে নাই, নিউটন আবিষ্কার করেছে পরে বাট বলেছে সবার আগে, রিভিল করলো সবার আগে। এখন এখন কাকে দিবে আবিষ্কারকের পেটেন্ট, এইটার জন্য যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির হেড হচ্ছে নিউটন, বুঝিও। মানে যার নামে আদালতে মামলা চলছে সেই জজ, ব্যারিস্টার সেই জজ, এরকম একটা অবস্থা। তো এখন তুমি বলো, তুমি যদি নিউটনের জায়গায় থাকতা কি করতা? তুমি তোমার সুবিধাটাই দেখতা, নিউটন ওটাই করলো। সে যদিও পরে চিন্তা করেছে, সে তার সুবিধাই দেখলো, সে হচ্ছে বললো যে তাহলে হচ্ছে কি এটা তো আমি কমিটির হেড, এটা দিয়ে দাও, আমার নামে দিয়ে দাও, সিম্পল কথা। ওকে, ও একটু মানে যাই হোক ভালো জিনিস, মানে ও এটা এখন করলো, এখন কিছু করার নেই, উনি করলেন। যাই হোক, পরে হচ্ছে কি এরপর থেকে এই যে ক্যালকুলাস বলো বা ডিফারেন্সিয়েশন বলো, এটার চিন্তাটা বা এটার আবিষ্কারকের পেটেন্টটা নিউটনকে দেওয়া হয়, যে উনি সবার আগে প্রকাশ করেছে জিনিসটা। বাট অ্যাকচুয়ালি সবার আগের আবিষ্কারক বা উদ্ভাবক হচ্ছে গিয়ে লিবনিজ। সে সবার আগে চিন্তা করেছে, বাট সে মনে রেখেছিল কথাটা মনের মধ্যে, কাউকে বলে নাই, লজ্জা পাইছে, বা হচ্ছে গিয়ে তোমার বলা যায় সে বলতে চায় নাই, মনে করেছে আই টু ডেভেলপ করি, জিনিসটাকে আই টু ডেভেলপ করলো তখন বলবো। নিউটন এর আগেই বলে দিয়েছে সবাইকে যে দেখো এটা বানাইলাম, এরপর আমি ধীরে ধীরে ডেভেলপ করছি, এখন মানে আমি আমার রানিং। ওকে, ব্যাপারটা এরকম আর কি। তো এটার মূল উপজীব্য বিষয় হলো গিয়ে যে তুমি যাকেই পছন্দ করো না কেন তাকে আগে আগে বলে দিবা আর কি, সবাইকে রিভিল করবা যে ও আমার, বুক করে রাখবা। ধীরে ধীরে তুমি হচ্ছে গিয়ে পরে বন্ড স্ট্রং বানাইলাম, বাট আগের থেকে বুক করে রাখতে হবে। এটাই হচ্ছে গিয়ে নিউটন আর লিবনিজের গল্প থেকে আমরা পাই। যাই হোক, জীবন তো এমনই, সব ক্ষেত্রে এমন, গণিতের তো এটাই শিক্ষা আসলে। আমরা একটু অঙ্ক করি, দেখো। তো কথা হচ্ছে এই জিনিস করে করে আমরা 1/x আনলাম, কি হবে এই সূত্রটা দিয়ে, এটা নাকি তোমার নিউটন লিবনিজেরা বানাইতো। এটা দিয়ে একটা সূত্র পাওয়া যায়, এই সূত্র হচ্ছে এটা। এখন এটা পুরো সূত্র, তুমি জাস্ট পরীক্ষার খাতায় এটা লিখবা না, এইটা লিখবা। যদি তোমাকে বলে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো, এমনি দিবা। যখন তোমাকে মূল নিয়মে অন্তরজ করতে দিবে পরীক্ষার হলে সৃজনশীলে, তখন তোমাকে ln x দিবে না, দিবে ln 2x ln 5x এরকম দিবে, বুঝছো কথা। এটা বের করে দিবে, তখন তুমি সব জায়গায় খালি 5x দিবা, এখানে এরকম 5 আসবে, 5x আসবে, নিচে একটা 5x আসবে। তো এখানে সবগুলো এরকম, সবগুলো অঙ্ক এরকম। আচ্ছা, তো কথা হচ্ছে যদি তোমার দেখো এইখানে x এইখানে x, তাহলে 1/x আসে, এইখানে t এইখানে t, অ্যানসার কত আসবে? 1/t। কথা তো তোমাকে কোশ্চেনে বলে দিল 2তম সেকেন্ডে, মানে সেকেন্ডের টাইমটা হচ্ছে কি 2, তাহলে তুমি t এর জায়গায় কি দিবা? 2 দিবা না, 1/2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই হচ্ছে a বা 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে a এর ভ্যালু। দ্বিতীয় সেকেন্ডে গাড়িটার ত্বরণ 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, পারবা? মুখ ফুটে বলতে হবে।
আরেকজনের জীবন দেখো, ল্যাপটপে মাহির ভাই, ফোনে ইস্তিয়াক ভাই, একসাথে ডাবল ক্লাস করো, অঙ্ক আর কেমিস্ট্রি মিলায় তুমি। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ছুটি দেবেন কখন? আমি খুব বেশিক্ষণ করাবো না। আজকের পড়াগুলো হচ্ছে ম্যাথ কম, ফিলিংস বেশি, আসলে খুবই ডিপ ফিলিংস এর, এন্ড হচ্ছে কি এটা পড়াইতে অনেক কষ্ট, মনোযোগ ধরে রাখা যায় না স্টুডেন্টদের, তোমরা নিজেরাও বুঝছো। বাট ব্যাপারটা হচ্ছে লাগে, আসলে লাগে। আমি চাইলেই বলতে পারতাম যে এই ক্লাসটা নেবো না বা এটা দরকার নাই, বাট দিচ্ছি কেন, এটা লাগবে। আজকে তুমি না বুঝলেও কয়েক বছর পরে বলবো যে না, থ্যাংক জানাবো আমাকে, থ্যাঙ্কফুল হবে। তাহলে এই এমনি করতে হয়, এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল। এখন আমরা আমাদের আর খুব বেশি অঙ্ক বাকি নেই, 2টা অঙ্ক বাকি, তারপরে ছুটি। আমার গলার অবস্থা 12টা, আর ঘুমের অবস্থা তো বুঝছোই, রাতে বেলা একটা ফোঁটা, একটা সেকেন্ডের জন্য ঘুমাইনি। ওকে, এই লাইফের ফিলোসফি আসলে ম্যাথের মধ্যেই, প্রচন্ড ক্রিটিক্যাল একটা জিনিস, প্রচুর হিসাব নিকাশ এবং অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। দেখে মনে হয় এবিসিডি এক্স ওয়াই জেড, প্রচুর শিক্ষা। তাহলে দেখো আমরা সুন্দর একটা সূত্র শিখে ফেললাম লন এক্স এর, এটা ভ্যালুটা হচ্ছে ডিডি এক্স, এই ক্ষেত্রে যেটা পাওয়া যাবে যে তোমার 1/x, এটা হবে অ্যান্সার। ওকে, আচ্ছা এখন আমরা আরেকটা মজাদার জিনিস দেখবো। নর্মালি এটা মুভিগুলোতে দেখা যাইতো, বিশেষ করে বাহুবলী মুভিতেও তোমরা দেখেছো অনেকে। সেটা হচ্ছে যে একটা কম্পিটিশন টাইপের হয়, এটা একটা দড়ি থাকে, দড়ির এখানে একটা পতাকা দেওয়া থাকে, এই দড়িটা অনেক লম্বা থাকে মোটামুটি, দড়ির 2 প্রান্তে মানুষ থাকে, তারা এই দড়িটাকে ধরে ধরে এরকম করে টানা টানা চেষ্টা করতে থাকে আর কি। ওকে, আমি ইচ্ছা করে পছন্দ রাখলাম, আমি এমনি সুন্দর ছবি আঁকতে পারি, আমার স্কেচিং ভালো, নিজের প্রশংসাই করছি। ওকে, যাই হোক, এই সমাধানের জন্য এমনি করলাম আর কি, মেইন ব্যাপারটা বুঝতে পারলেই তৈরি। আচ্ছা, এই খেলা তো খেলে, প্রায় খেলে না তোমরা? হচ্ছে কি হিন্দি সিনেমা আমরা তো দেখো এই খেলাটা, যে এমনি এটা খেলে যে কার এই পতাকা যার দিকে যাবে সে হচ্ছে স্ট্রেংথ বা সেই স্ট্রঙ্গার, সে যদি যায় যে এই পতাকা যার দিকে যায় সবাই পড়ে যাচ্ছে ওইটা। আচ্ছা, নর্মালি এখানে দেখায় নায়ক নায়িকা, নর্মালি দেখা যায় নায়কের সাইডে স্ট্রেংথ বেশি থাকে, নায়িকা এদিকে পড়ে যায় নায়কের উপরে এমনি দেখা। আমরা হচ্ছে কি এত ইসে যাবো না, যাই হোক, এটা পুরোনো দিনের হিন্দি সিনেমার এই জিনিসগুলো আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে কি এমনি এমনি একবার এদিকে যায় একবার এদিকে যায়, ট্রান্সফার করতে থাকে। তো তোমার হচ্ছে কি একবার পতাকা এদিকে যায়, পতাকা একবার এদিকে যায়। তো আমরা বললাম দেখো এই পতাকার যে বেগটা একবার এইদিকে বেশি, তারপর থেমে যায়, আবার যখন এদিকে যাওয়া শুরু করে নেগেটিভ দিকে বেগ একবার এদিকে আসে একবার এদিকে আসে, এই বেগের গ্রাফটা আমরা রাখতে যাচ্ছি। ওকে, এটা সম্পূর্ণ আমার বানানো অঙ্ক। কি বললাম যে এইদিকে টানছে এইদিকে টানছে, এখন কথা হচ্ছে পতাকা একবার এদিকে যায় একবার এদিকে যায়, এদিকে থেমে যাচ্ছে, এদিকে আবার এদিকে আসে থেমে যায়, এমনি এমনি যায়। এই পতাকার বেগের গ্রাফটা সুন্দর একটা গ্রাফ আসে, কিরকম গ্রাফ আমি তোমাকে দেখাই, তুমি ফিল পাবা জিনিসটা আসলে হচ্ছে নাকি। গ্রাফটা হচ্ছে এরকম আসে, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে বেগ। পতাকাটা যখন নাকি এদিকে যায় যে থেমে যাচ্ছে, আবার এরকম এরকম না হয়, গ্রাফটা হয় এরকম, একবার এদিকে বেশি আবার উল্টা দিকে, আবার এদিকে আবার উল্টা দিকে, এমনি এমনি আগায়। কথা বুঝছো? এক এক দিকে যায়, এমনি এমনি আগাইতে থাকে, এটা হচ্ছে গ্রাফ। মনে করো এই সময় এসে ধরো সবাই এদিকে পড়ে গেল ওদের উপরে, ওকে, তখন এখানে গান শুরু হয়ে যায়, এরপরে নানান নাচ গান চলে, কিন্তু নর্মাল সিনেমাগুলোতে হয় সব ইলজিক্যাল জিনিসপাতি। যাই হোক, দেখো কথা হচ্ছে এইরকম একটা গ্রাফ আসবে, এটা কি পতাকার গ্রাফ এই কেসে, এই সিনারিওতে। এখন তোমার কোয়েশ্চেনটা হচ্ছে যে, কোয়েশ্চেনটা বুঝিও, মজাদার কোয়েশ্চেন। 10তম সেকেন্ডে পতাকার ত্বরণ কত? এটা হচ্ছে কোয়েশ্চেন। পতাকার ত্বরণ কত? 10তম সেকেন্ডে পতাকার ত্বরণ কত? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। ওকে, যে 10 সেকেন্ডে পতাকাটা কত ত্বরণ লাভ করবে, যখন নাকি তোমার হচ্ছে কি এমনি 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 এরকম করছে, এরকম গ্রাফ আসবে, পতাকাটা 10তম সেকেন্ডে কত ত্বরণ পাবে। এখন তুমি এই গ্রাফটা দেখে কি বুঝতে পারছো, এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি
y ইকুয়াল টু sin x এর গ্রাফ, বা যেহেতু এখানে y নাই আছে v, এখানে আছে t, তাহলে আমি y ইকুয়াল টু sin x না লিখে লিখবো হচ্ছে v ইকুয়াল টু sin t, এটার গ্রাফ। ওকে, sin x এর গ্রাফ এটা তোমরা অনেকে জানো, ভালোই জানো। এখন আমার দরকার ত্বরণ নির্দিষ্ট সময়, যেহেতু নির্দিষ্ট একটা সেকেন্ডে, তাহলে কি তাৎক্ষণিক ত্বরণ লাগবে। তাৎক্ষণিক ত্বরণ মানে কি, d দিয়ে কাজ করতে হবে। তাইলে আমার ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ হচ্ছে কি dv বাই dt, v এর ভ্যালু কত sin t না, তাইলে d dt অফ sin t কথা হচ্ছে এটার ফর্মুলা কোথা থেকে আসে ওটা একটু দেখবো। পরীক্ষায় তোমাকে sin x দিবে না, দিবে sin 5x 3x এরকম দিবে, আগেই বলে দিলাম। আচ্ছা, একজন বললো এটা কোনটার গ্রাফ সেটা কেমনে বুঝবো? এই গ্রাফটা তোমাকে পরীক্ষা দেওয়া থাকবে না, পরীক্ষা দেওয়া থাকবে এটা। আমি তোমাকে রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল এক্সাম্পলের জন্য ছবি এঁকে গ্রাফ এঁকে দিলাম, এটা তুমি সেটাকে ফিল করতে পারো আসলে করছোটা কি কাজটা। ওকে, আর কোনটার গ্রাফ এটা কেমনে বুঝবো? এটা গ্রাফ মোটামুটি তোমাকে শেখাবো আমি, ট্রিগোনোমেট্রি পড়ার সময় অনেক কিছু গ্রাফ শেখা দিব, সমস্যা নেই। তোমার রেঞ্জ ডোমেন এগুলো নির্ণয় করার সময় গ্রাফ লাগবে। আর টেনশন করে না ম্যান, টেনশন করে না, তোমাকে যা শেখাচ্ছি আমি জাস্ট ওটুক বুঝলেই হবে। ওকে, বাকিটা অটোমেটিক দেখবা চান্স পেয়ে যাচ্ছ, পরে তোমার যেখানে পড়াচ্ছে তুমি পড়িও। তুমি জাস্ট আমার লেকচারগুলো শেষ করে যাবা, ভার্সিটিগুলোতে চান্স পাবা, ম্যাথে অন্ততপক্ষে, ইঞ্জিনিয়ারিংগুলোতে চান্স পাবা। ওকে, এরপর তোমার যদি মেডিকেল পড়তে ইচ্ছা তুমি মেডিকেল সুইচ করো না, তোমার যেটা ইচ্ছা, বাট আগে চান্স পাও। চান্স পাওয়ার জন্য এই লেকচারগুলো তুমি একটু ফলো করবে, শেষ, আর কিচ্ছু না, সিম্পলি ফলো করলেই হবে। এখন দেখো কথা হচ্ছে যে আমি চাচ্ছি যে dt অফ sin t এটা কত আসবে আমি জানতে চাচ্ছি। এখানে t না ইউজ করে আমি x ইউজ করবো, কেন যাতে কাজ সহজ হয় আর কি। ddx অফ sin x কত আসে আমি জানতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? কাজ খুবই সিম্পল, সবার আগে লিমিট s টেন্ডস টু 0 লিখবো, এই লিখলাম, তারপরে ভগ্নাংশ দিয়ে দাগ দিয়ে নিচে একটা h দিলাম, যাকে ডিফারেন্সিয়েট করছি মাইনাস দিয়ে উপর তাকে লিখবো। আগে করছি sin x, মাইনাস দিলাম, লিখলাম। এরপরে সেম জিনিস লিখবো বামে, কিন্তু x এর জায়গায় x প্লাস h বসাই দিলাম, কাজ আমার এখানেই শেষ। এখন কথা হচ্ছে এই জায়গায় এসে অনেকে গন্ডগোলে পড়ে, দুইটা সাইনের বিয়োগফল কি জানি ছিল, মনে আছে? দুইটা সাইনের বিয়োগফল sin a মাইনাস sin b, এটা যে cs 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 টেকনিক যারা জানার তো জানোই, না জানলে শিখাই দেওয়া হবে। a প্লাস b বাই 2 a মাইনাস b বাই 2, ওই সূত্র আমার মনে থাকে না, আমি টেকনিক ইউজ করেই করি, আমি কোনো কিছুই মনে রাখি না, নিচে থেকে মনে রাখি না। লিমিট x h টেন্ডস টু 0। এখন আসি sin সামথিং মাইনাস sin সামথিং কেমনে করতে হয়? 2 cos sin, 2 cos sin, নিচে একটা h, কদের ক্ষেত্রে কি করব? যোগকে 2 দিয়ে ভাগ, যোগ কাকে দিব? x প্লাস h প্লাস x ভাগ 2, সাইনের সামনে এইটা বিয়োগ এইটা, x প্লাস h মাইনাস x ভাগ 2 বাই h। ওকে গেল। এখন কথা হচ্ছে 2টা বাইরে নিয়ে আসবো, কেন? 2 এর সাথে h এর কোনো সম্পর্ক নাই। লিমিট দিলাম h টেন্ডস টু 0, cos যুক্ত জিনিসটাকে একসাথে রাখবো, cos x প্লাস x মানে 2x প্লাস h বাই 2, এটা একটা। আবার দিব লিমিট, আমার হচ্ছে গিয়ে h টেন্ডস টু 0, এখানে হবে sin x মাইনাস x মানে বাদ, sin h বাই 2, নিচে একটা h চলে আসবে অটোমেটিক। ওকে, 2। এখন দেখো h এর মান তো 0 বসায় দাও, তাহলে কি হয় জিনিসটা? cos 2x প্লাস 0 বাই 2 গুণ, এইখানে একটা গন্ডগোলে পড়ি, লিমিট আমি বের করব, বাট আমার sin h বাই 2 তো আছে, এখানেও একটা h বাই 2 লাগবে, হাফ আনি নাই, তাহলে দিয়ে দিলাম একটা হাফ, যেহেতু এটার সাথে এটা ম্যাচ করাইতে হবে, এখানে একটা h বাই 2 টেন্ডস টু 0। এই টাইপের ম্যাথ করে করে তোমরা বুড়ো হয়ে যাওয়ার কথা দাদা, এতদিন মানে পেকে ঝুনা বুড়া। 2 ইনটু 2x বাই 2 মানে কত? cos x। আচ্ছা, এইটুকুর ভ্যালু হচ্ছে কি 1, এইটুকুর ভ্যালু 1, আর এইটুকুর ভ্যালু হাফ, এই হাফ আর 2 কাটাকাটি, আলটিমেট অ্যানসার হচ্ছে cos x। ওকে, তাহলে sin x এর ডিফারেন্সিয়েটটা হচ্ছে গিয়ে cos x। এটা একটা ফর্মুলা বলতে পারো যে তোমার কাছে যদি sin x এর গ্রাফকে ডিফারেন্সিয়েট করতে বলে, অ্যানসারটা হবে cos x। সিম্পল হিসাব, কাজ শেষ। তাইলে আমাকে এখানে বলেছে, এখানে আমি দেখতে পাচ্ছি x x থাকলে cos x আসবে, এখানে t t আছে, আসবে cos t, বাট উই নো দ্যাট টাইমের ভ্যালুটা 10তম সেকেন্ড, সেই ক্ষেত্রে t এর জায়গায় কত বসাবো? 10 cos 10, এটাই অ্যানসার। এখানে যা আসে এটা কিন্তু অবশ্যই রেডিয়ানে,
এইটা সবসময় আজীবন মনে রাখবে, এটা রেডিয়ান। ওকে, আচ্ছা এখন আসি, এটাই হিসাব, এত মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার, মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এখন এইটা এতক্ষণ যেগুলো করছিলাম এগুলো হচ্ছে মূল নিয়মে অন্তরজ নির্ণয়, এটা হচ্ছে গড় পরত অন্তরজ নির্ণয়। আর তোমাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো দেখাচ্ছিলাম যে আসলে কই ইউজ করি। এখন হচ্ছে বইয়ের দুইটা ম্যাথ করব, এই দুইটা ম্যাথের থেকে একটা ম্যাথ ভর্তি পরীক্ষায় সামনের বার আসার সম্ভাবনা 90%। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হইলে এই দুইটা থেকে একটা আসবে, এখন যে দুইটা করাবো দুইটা থেকে একটা আসবে বলে দিলাম, আর ইনশাল্লাহ। ওকে, মানে যদি এই চ্যাপ্টার থেকে দেয় এই দুইটা থেকে একটা দিতে পারে, এখন যে দুইটা করাবো এই দুটোই শেষ, আর কিছু নেই, এরপরে ছুটি দিয়ে দিই। আমার গলা প্রচন্ড ব্যথা, একটু পরে ডাক্তার কাছে যাওয়া লাগবে, আর ঘুম তো আসি নেই। ডাক্তার কাছে গেলে জিজ্ঞেস করবে যে আপনি ঘুমিয়েছেন কয় ঘন্টা, তখন যদি বলি যে ঘুমাই নেই আবার দিলে বকা। আর বেশিক্ষণ লাগবে না, সময় একদম বেশিক্ষণ লাগবে না, একদম পুরোনো কিছু ম্যাথ, একদম পুরোনো কিছু ম্যাথ, লিটারালি পুরোনো কিছু ম্যাথ আমরা হচ্ছে গিয়ে নতুন হয়তো দেখবো না, পুরোনো হইতেই দেখবো। তুমি এই জিনিসটা একটু ফর্মুলার মতো খেয়াল রাখবা যে এটা হচ্ছে গিয়ে h টেন্ডস টু 0। কখনো কখনো তোমাকে দেখো, আমরা কিন্তু এতক্ষণ ধরে তোমার মান বলে দিতাম যে t = 10 সেকেন্ডে 20 সেকেন্ডে, এখন একদম ফর্মুলেশন করবো জিনিসটাকে যে x = a বিন্দুতে f of x ফাংশনের অন্তরজ, মানে হচ্ছে গিয়ে ঢাল আর কি, ঢাল মানে অন্তরজ, বুঝছো? দেখো এই ফাংশনের না ddx of, এটা না লিখে তুমি এটাকে এমনি লিখলে একই কথা। এই জিনিসটা আর এই জিনিসটা সেম, এইটার মানে যা এটার মানেও তা, বুঝছো? এটার মানে হচ্ছে একবার অন্তরজ করেছি ফাংশনটাকে, ডিফারেন্সিয়েশন করেছি। কোন ক্ষেত্রে? আগে কোনো ভ্যালু বলা থাকতো না, এখন ভ্যালু বলে দিয়ে দিয়েছে যে x = a বিন্দুতেই। সেই ক্ষেত্রে যেটা হবে যে খুব মনোযোগ দেখিও, লিমিট বলে দেওয়া না x = a বিন্দুতে, তাহলে x টেন্ডস টু a, প্রথম কথা গেল। উপরে কি দিবা? f of a, f of x নিচে x minus a। এরকম একটা সূত্র তুমি আগে পড়ে আসছো। কি ছিল সূত্রটা? সূত্র ছিল হচ্ছে লিমিট x টেন্ডস টু a, x পাওয়ার n minus a পাওয়ার n by x minus a equal n a পাওয়ার n minus 1। এটা একটা সূত্র ছিল, অনেকটা কাইন্ড অফ দ্যাট, সবকিছু এটা f of x এর জায়গায় এরকম দেওয়া। এইটা একটা ফর্মুলা, সেটা ম্যাচিং আছে, জাস্ট দেখালাম। এমনিতে কোনো আলাদা সম্পর্ক নাই, জাস্ট ম্যাচিং আছে দেখতে, ভিতরে কোনো সম্পর্ক নাই। গলা খুব ব্যথা ভাই। রেডিয়ানের ব্যাপারটা হচ্ছে গিয়ে তুমি ত্রিকোণমিতি যখনই করবা, ক্যালকুলাস যখনই করবা, সব ক্ষেত্রে যতগুলো x পাবা তুমি সবগুলো হচ্ছে রেডিয়ান এককে দেওয়া, কোনোভাবেই কোনো মতেই ডিগ্রি এককে দেওয়া নেই। কখনো যদি আলাদা করে ডিগ্রি লিখে দেয় তুমি হিসাব নিকাশ করবো রেডিয়ানে নিয়ে, কেমনে? π/180 দিয়ে গুণ দিয়ে রেডিয়ানে নিয়ে নিবা, কথা বুঝছো? এখন আসি, এটা আমরা এখন চলে যাবো টাইপ 2 তে। এতক্ষণ ছিল টাইপ 1 মূল নিয়ম, টাইপ 1 ছিল মূল নিয়ম, এটা একটু আগে লিখে ফেলিও। টাইপ 1 মূল নিয়মে বলা যায় স্ট্যান্ডার্ড অন্তরজ, বন্দরজ। এখন করব টাইপ 2। নির্দিষ্ট বিন্দুতে ডিরেক্ট অন্তরজ। কাজ আমাদের প্রায় শেষ। আমরা সূত্র করে আসছি যে x = যখন a বিন্দু থাকবে এই ফর্মুলা দিয়ে দিব। যে ম্যাথটা করাবো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়, পরীক্ষায় আসে। 3 এর নাম্বারটা মূল নিয়মে x = 2 তে x পাওয়ার 5 এর অন্তরজ নির্ণয় করো। এটা হচ্ছে আমার কোশ্চেন। একদম বলছে এই পর্যন্ত থাক, বেশিক্ষণ নিব না, আমার এরপর একটা অঙ্ক শেষ। আর এই অঙ্ক একদম ছোট ছোট, এক লাইনের অঙ্ক, তুমি দেখলেই বুঝবা কি করতে হয়। x = a বিন্দুতে কেমনে করতে হবে, আমি আগে ধরবো একটা f of x, ধরি এটা হচ্ছে f of x। কেন ধরবো? যাতে করে সূত্রের মতো লাগবে, ওই জন্য আর কি। ফাংশন ছিল f of x, এখানে নাই দেখে এটাকে f of x ধরে নিলাম। তাহলে সুতরাং x = 2 বিন্দুতে
এফ অফ এক্স এর অন্তরজ কত হবে এফ প্রাইম এক্স, যার ভ্যালু হবে লিমিট, এখানে ছিল x টেন্ডস টু a x ইকুয়াল a, তাহলে এটাকে বামে নিয়ে যাবা, তাহলে কি হবে x টেন্ডস টু 2, এরপরে f of x মাইনাস f of 2 সূত্র থেকে x মাইনাস 2, কাজ আমার শেষ। লিমিট x টেন্ডস টু 2, f of x মানে হচ্ছে কি x পাওয়ার 5, f of 2 মানে হচ্ছে কি x পাওয়ার বা এখানে x এর জায়গায় 2 বসাই দিবা আর কি, 2 পাওয়ার 5 নিচে x মাইনাস 2। এই সূত্র এমনি পড়ে আসছো না, কত হয় आंसर, সামনে যেটা থাকে ওটা লিখতে হয় 2 পাওয়ার 5 এবং পাওয়ারটাকে এক কম সামনে লিখতে হয় 4। আমি কি উল্টা বললাম? আমি উল্টা বললাম, সরি। উপরে পাওয়ার যেটা থাকে পাওয়ারটাকে লিখতে হয় 5 এবং এইটাকে লিখবা আগে এক কমাই দিবা, নিয়ম শিখাইছিলাম। তাহলে 5 * 2 পাওয়ার 4 যা আসবে ওটাই आंसर, 580 আসে। পারবা? এটা হচ্ছে একটা অঙ্ক, এরকম আরেকটা অঙ্ক করাবো, কারণ বলে দিলাম এই অঙ্কটা পরীক্ষায় আসে, মেইন পরীক্ষায় আসে, এই অঙ্কটা মেইন পরীক্ষায় আসে। ওকে, এই অঙ্কটা মেইন পরীক্ষায় আসে। আমরা এরপরে চলে যাব, এরপরে হচ্ছে গিয়ে একদম লাস্ট অঙ্ক, এই আজকের মতো 3 এর বি নাম্বার। মূল নিয়মে x ইকুয়াল পাই বাই 4 বিন্দুতে tan x এর অন্তরজ নির্ণয় করো। কি করতে হবে? ওই আগের মতোই কাজ, আমি যে কোনো একটা এই যে এটাকে ধরে নিব f of x। আচ্ছা, দ্বিতীয়ত কি করতে হয়, x ইকুয়াল a বিন্দুতে অনুলম্ব করব, তাহলে এখানে x ইকুয়াল পাই বাই 4 বিন্দুতে কত হয় f প্রাইম। আচ্ছা, আমি কি একটু ভুল লিখছি, দাও দেখি, একটা 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 এখানে একটু লিখিও, এখানে x দিও না, a দিয়ে দিবা डायरेक्टली, অন্তরজ এমনি লিখতে হয়, মানে কোন বিন্দুতে ওটা একবার বসায় দিবা। এখানে আমার অন্তরজ হচ্ছে কি পাই বাই 4 এর, তাহলে পাই বাই 4 এর ক্ষেত্রে অন্তরজ এইটা মানে হচ্ছে একবারে দেওয়া। এই জিনিস আর এই জিনিসের মধ্যে মেইন পার্থক্য এটাই, এটা হচ্ছে যে কোনো বিন্দুর জন্য সত্য, এটা নির্দিষ্ট বিন্দুর জন্য, জন্য a ভিতরে বসায় দিবা, যে x ইকুয়াল a হইলে তখন কত আসবে অন্তরজ। তাহলে কি করব, এখানে লিমিট x টেন্ডস টু পাই বাই 4, সামনে কি বসবে ওই সূত্র অনুসারে f of x মাইনাস f of পাই বাই 4 ডিভাইড বাই x মাইনাস পাই বাই 4। ঠিক, একটু ক্লিয়ার তো? ম্যাথ আমার শেষ প্রায়। লিমিট x টেন্ডস টু পাই বাই 4, f of x মানে tan x, এরপরে আমার f of পাই বাই 4 তাহলে কত হবে মাইনাস tan পাই বাই 4। এখন অতি বুদ্ধিমান কিছু প্রাণী থাকে তোমাদের মধ্যে, যারা নাকি tan পাই বাই 4 দেখে 1 লিখে দেয়, বাট তারপরে বিপদে পড়ে আর কি, পরে এসে বলে ভাই অঙ্কটা মিলে নাই, করলাম তো সবটা ঠিকঠাক দিলাম। এটাকে এমনি করবা না, tanটাকে দুই ভাগে ভাঙবা, sin cos। sin x বাই cos x মাইনাস, এটা 1 লিখবা না, এটাকে লিখবা sin পাই বাই 4 বাই cos পাই বাই 4, নিচে x মাইনাস পাই বাই 4 লিখলা। এখন পরে লাভটা কি? আচ্ছা, আলটিমেটলি এখান থেকে তুমি করতে পারো যে sin বাই sin, হ্যাঁ ঠিক আছে, cos x cos পাই বাই 4 sin x cos পাই বাই 4 মাইনাস sin পাই বাই 4 cos x divided by x minus pi by 4 লিমিট x টেন্ডস টু পাই বাই 4। এখানে যেটা হবে x minus pi by 4 তো অটোমেটিক, আর cos x cos pi by 4 নিচে চলে যাবে, এটাকে নিচে পাঠিয়ে দিবা। আচ্ছা, বাকি যে জিনিসটা sin x এত মানে sin a cos b কত sin b মানে sin a minus b, x pi by 4 x তো sin a cos b কত sin b, এই টাইপের। ওকে, ওটাকে এমনি লেখা যায়। এখন দেখো আমার প্রথমত cos পাই বাই 4 এর কোনো ভ্যালু মানে এটার সাথে এখানে x নাই আর কি, তাহলে 1 cos পাই বাই 4 আমি রাখবো। ওকে, দ্বিতীয়ত লিমিট x
টেন্স টু পাই বাই 4 লিখে এই কজেসটা বসাই দিব। তৃতীয়ত আমি লিমিট, এখন কাজ হচ্ছে কি আমি এই দুটাকে একসাথে রাখবো। তুমি অঙ্ক পারো পুরো আগের মতো অঙ্কগুলো, ওকে। আর এইটাকে একদম হুবহু এমনি না লিখে এটা টেন্স টু 0 দিয়ে দেবো। তুমি এই টাইপের অঙ্কগুলো সব আগের থেকেই পারো। x মাইনাস পাই বাই 4 টেন্স টু 0। এখন কথা হচ্ছে এই জিনিস সেম, তাহলে এটা হয়ে যাবে 1। আর এটা আমি দেখাচ্ছি একটা করে। এটা মানে হচ্ছে 1 বাই √2, আর এটার মানে হচ্ছে কি তোমার পাই বাই 4 বসা করলে 1 বাই তোমার cos পাই বাই 4, এটুকু ভ্যালু হচ্ছে কি 1, তাহলে আসে 1 বাই √2 ইনটু এটাও তো 1 বাই √2। তার মানে এটাকে ঠিক করে দিলে √2, এটাকে ঠিক করলে √2, দুটো √2 মানে √2 স্কয়ার, তার মানে 2, শেষ। এটাই आंसर। এই ফাংশনের অন্তর্গত হচ্ছে যে 2 আসে। ওকে, সিম্পলি এটা হচ্ছে আরেকটা ম্যাথ। আজকের মতো ক্লাস এখানেই শেষ, আর কিছু নাই। এই আজকের পড়া, আজকের ক্লাসটা একটু লেন্দি বা বোরিং বলা চলে, কারণ এখানে ওই মজাদার ম্যাথগুলো নাই। এখন এই ফরম্যাটগুলো ইউজ করে আমরা যেমন একটু সূত্র পাচ্ছি না, আমরা সামনের দিন ওই সূত্রগুলো আর বের করবো না, সামনের দিন আমরা লিখে দিব যে কি কি সূত্র আসে, এবং ওইটা দিয়ে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ হচ্ছে গিয়ে 9 ডি পর্যন্ত শেষ হয়ে যাবে। ওকে, নেক্সট ক্লাসে তোমাকে একটু প্রিপারেশন নিয়ে আসতে হবে। এই ফর্মুলাগুলো একটু দেখে ফেলবা বই খুলে, এই ফর্মুলাগুলো একবার দেখবা। ওকে, যে কাকে ডিফারেন্সিয়েট করলে কি কি আসে, কাকে ডিফারেন্সিয়েট করলে কি কি আসে। আর বলে দিচ্ছি তোমাকে পরীক্ষা হলে sin x এর এটা আনতে দিবে না, sin 5x আনতে দিবে, ln x আনতে দিবে না, ln 2x আনতে দিবে, ব্যাপারটা এরকম আর কি। ওকে, হ্যাঁ, আজকের মতো এখানেই থাক তাহলে। গুড বাই, সি ইউ গাইস, আবার দেখা হবে ইনশাআল্লাহ, টাটা, গুড বাই। একটু ডিপ ছিল, আম সরি কঠিন লাগার কারণে, বাট পড়াটা কঠিনই, নিউটন মানি আছে বুঝো না। টাটা।